আপনি কেন ছেড়ে চলে গেলেন আমায়? আমায় নিয়ে গেলেন না কেন? কি নিয়ে বাঁচবো আমি? রোজ রোজ তিলে তিলে মরার চেয়ে একেবারে মরে গেলেই তো শান্তি পেতাম। বাঁচতে চাই না আমি। বিয়ের 1 মাসের মাথায় যে মেয়ে নিজের স্বামীকে খায় তাকে কি বলি জানিস? অপয়া। অপয়া তুই। মরতে পারিস না তুই? কথাটা বলে কুসুমের সামনে থেকে ভাতের থালা ছুঁড়ে ফেলল ওর মা রাবেয়া বেগম। সারাদিনের কাজের শেষে মাত্রই কচুর শাক দিয়ে ভাত মেখে খেতে বসেছিল সে। কুসুম তেমন কিছুই মনে করল না, শুধু বাঁ হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে হাঁটা দিল বাইরের দিকে। গন্তব্য পুকুরের পাশের আম বাগান পেরিয়ে কবরস্থানটা। গত 1 বছর ধরে এসব সহ্য করে আসছে সে। গা সওয়া হয়ে গিয়েছে তার এসব। আসলে বাবা মা অবিবাহিত মেয়েকে বছরের পর বছর খাওয়াতে পারে, কিন্তু বিবাহিত মেয়ে বাবা মায়ের বোঝা। তারপর কুসুম বিধবা হয়ে এসে বসে আছে বাবা মায়ের অভাবের সংসারে। হাজার কাজ করলেও দুবেলা দুমুঠো ভাত খেতে যেন যুদ্ধ করতে হয় তাকে। কুসুমের বাবা সাবের আলী একজন ভাগ চাষি। পরের জমিতে থেকে যেটুকু আয় হয় এই দিয়ে সংসার চলে। তার উপর ঘাড়ে 3টা সন্তান। সবাইকে লেখাপড়া শিখিয়েছেন তিনি। কুসুম তার বড় মেয়ে, ছোট মেয়ে চাপা, আর একটা ছোট ছেলে আছে বছর 10-এর। সাবের আলী 1 বছর আগে অনেক টাকা খরচ করে ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন বড় মেয়ের। এই গ্রামের সব থেকে ভালো ছেলেটার সাথে ভেবেছিলেন মেয়েটা খুব সুখী হবে। কুসুমের অবশ্য সুখের কমতিও ছিল না। কুসুমের স্বামী সায়ন প্রচণ্ড ভালোবাসত তাকে, কিন্তু হতভাগীর কপালে সুখ সইল না। বিয়ের 26 দিনের মাথায় বিধবা। কিছুদিন পর সাবের আলীর বাড়িতে আবার বিয়ে। কুসুমের ছোট বোন চাপার বিয়ে হবে 1 সপ্তাহ পর। গ্রামের মানুষ বলে কুসুম নাকি অপয়া, তাই গ্রামের কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না তাকে। রাবেয়া বেগমেরও আজকাল তাই মনে হয়। বারবার মনে হয় অপয়া বড় মেয়েটার জন্য ছোট মেয়েটার বিয়েতে গন্ডগোল হবে না তো। ফলস্বরূপ প্রায়ই কুসুমের সামনে থেকে ভাতের থালা নিয়ে ছুঁড়ে ফেলে দেন তিনি। তার উপর নানা অত্যাচার তো আছেই। কুসুম অবশ্য মুখ বুজে সহ্য করে এসব। অবশ্য তারই বা কি করার আছে। প্রায়ই কুসুমের জন্য বিয়ের প্রস্তাব আসে। কেউ দোজবরে, কারো ঘরে সন্তান আছে, অথবা কেউ ঘাটের মরা। প্রত্যেকটা প্রস্তাব ফিরিয়ে দেয় সে। সায়নের স্মৃতিটুকু আঁকড়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চায় সে। তাতে মায়ের সাই না পেলেও বাবার প্রশ্রয় আর ভাই বোনদের সমর্থন ঠিক পায় সে। সবে মাত্র প্রাইভেট শেষ করে বাড়ি এসেছে চাপা। এইচএসসি দেবে সে এবার। বড় মেয়েকে অনার্সে ভর্তি করেছিলেন সদরের কলেজে, তাই হয়তো বিধবা হয়েছে, এমনটাই ভাবেন রাবেয়া বেগম। তাই ছোট মেয়ের বিয়েটা তিনি ইন্টারের আগেই দিয়ে দিতে চান। বাড়ি ফিরেই চাপা কুসুমকে ডাকতে শুরু করলো। আপা, এই আপা। মা, তুমি আজও আপাকে খেতে দাও নাই তাই না? বারান্দায় ভাত পড়ে আছে। তুমি কি চাও মা? ওকে কি মেরে ফেলতে চাও? রাবেয়া বেগম কোনো কথা বললেন না। আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেলেন রান্নাঘরে। মেয়েটা এ বাড়িতে ফিরে আসার পর ভালো মুখে কথা বলেননি তিনি ঠিকই, কিন্তু কুসুম তো তার নিজের মেয়ে। কষ্ট তারও হয়, বুকটা ফেটে যায় ওই হতভাগীর জন্য। চাপা খুব ভালো করে জানে কুসুম কষ্ট পেলে কোথায় যায়। তাই দেরি না করে চলে এলো কবরস্থানে। গিয়ে দেখলো সায়নের কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছে কুসুম আর বিলাপ করছে। আপনি কেন ছেড়ে গেলেন আমায়? আমাকে কেন নিয়ে গেলেন না? আমার যে আপনাকে ছাড়া কষ্ট হয় খুব। আমার দুঃখের কথা কাকে বলবো আমি? কি নিয়ে বাঁচবো? রোজ রোজ তিলে তিলে মরার চেয়ে একেবারে মরে গেলেই তো শান্তি পেতাম আমি। দূর থেকে দাঁড়িয়ে কুসুমের কান্না দেখছে চাপা। 1 বছর আগেও কুসুম ছিল হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে, কিন্তু আজ সেই কুসুমই মনে করতে পারে না শেষ কবে হেসেছে। আচ্ছা, ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা কি সত্যিই খুব কষ্টের? তাহলে সে কি সুখী হবে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে? তাহলে কি করবে সে? আপার মতো ভালোবাসা ছাড়া বাঁচার চেষ্টা করবে নাকি ভালোবাসার মানুষের হাত ধরবে? আর কিছু ভাবতে পারে না চাপা। ধীর পায়ে এগিয়ে যায় কুসুমের কাছে। চাপার উপস্থিতি টের পেয়ে কুসুম চোখের পানি মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কিরে বনু, তুই এখানে? মা, আজও খেতে দাওনি তো ওকে? কই না তো, খেয়েছি আমি। আমাকে মিথ্যে বলবে? এই পর্যায়ে ঢুকরে কেঁদে উঠল কুসুম। কাঁদতে কাঁদতে বলল, মায়ের আর কি দোষ বল? বিধবা হয়ে ঘাড়ে চেপে বসে আছি, তারপর আবার সামনে তোর বিয়ে। সবাই ভাবছে আমার জন্য তোর বিয়েতে বাধা পড়বে।
তুইও কি তাই ভাবছিস আপা? কি জানিস তো বনু, সবাই মিলে একটা মিথ্যাও যদি কানের কাছে সবসময় বলতে থাকে না, সেটাও একসময় সত্যি মনে হয়। আর তাছাড়া সবাই তো ভুল বলে না। আমার সাথে বিয়ে না হলে সায়ন হয়তো বেঁচে থাকতো, আর আমারও মনে হয় আমি অপয়া। তা না হলে 3 ঘর পরেই আমার শ্বশুর বাড়ি, অথচ দেখ সেখানেও আমার জায়গা হলো না স্বামীর মৃত্যুর পর। একদম চুপ, অনেক হয়েছে, বাড়ি চল। বাড়ির কাছাকাছি আসতেই দুবোন দেখতে পেল ওদের বাবা ওদের দিকে এগিয়ে আসছে। কিরে মা, কোথায় গিয়েছিলে দুবনে? সামনেই। জানো, বাবা মা আজও আপাকে খেতে দেয়নি। শুনলাম। তার আর দোষ কি বল? নানা লোকে কান ভারী করে। মায়ের কথায় রাগ করিস না মা, চল খেয়ে নিবি। সাবির আলী 2 মেয়েকে নিয়ে খেতে বসেছেন। দূর থেকে বাবা আর মেয়েদের ভালোবাসা দেখছেন রাবেয়া বেগম। তার চোখে পানি চিকচিক করছে। কুসুম তারও নিজের মেয়ে। মেয়েটাকে অনেক যত্নে বড় করেছেন তিনি। সে মেয়ের কপালে এত কষ্ট হবে কে জানতো, কিন্তু মেয়ের অভিশাপের মধ্যেও মায়ের অভিশাপের মধ্যেও দোয়া থাকে। রাবেয়া বেগম প্রত্যেক নামাজের মোনাজাতে দোয়া করেন কুসুমের দুর্দশা যেন কেটে যায়। তিনি বিশ্বাস করেন তার এই অপয়া অভাগী মেয়েও একদিন রাজরানী হবে, শুধু যদি বিয়েতে রাজি হতো। মাঝরাতে ঘুম ভেঙে যায় চাপার। ঘুম ভেঙেই কুসুমকে দেখতে পায় না সে। ধীর পায়ে এগিয়ে যায় পুকুর পাড়ের দিকে। হয়তো সেখানে বসেই নিজের অতীতে ফিরতে চেষ্টা করছে কুসুম। কুসুম সেদিন কলেজ থেকে ফিরছিল বান্ধবীদের সাথে। রাস্তায় এলাকার কিছু বখাটে খুব জ্বালাচ্ছিল তাদের। আর সেদিনই সিনেমার নায়কের মতো তাদের সামনে এসেছিল কুসুমদের প্রতিবেশী সায়ন ভাই। সায়নকে দেখেই পালিয়ে গিয়েছিল ছেলেগুলো। আর সেদিন থেকেই কুসুমের বাড়ি যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকতো সায়ন। যদিও আগে টুকটাক কথা হতো, কিন্তু তারপর থেকেই তাদের কথা বলা বাড়তে থাকে। আর কুসুমেরও কিশোরী মনে সিনেমার নায়কের জায়গা দখল করে নিয়েছিল সায়ন। কুসুম আসার সময় ইচ্ছে করেই নানা অজুহাতে বান্ধবীদের সাথে আসতো না। এমনই একদিন বান্ধবীদের ফাঁকি দিয়ে কুসুম এসে দাঁড়িয়েছিল মোড়ের মাথায়, ঠিক যেখানটায় সায়ন দাঁড়াতো। কুসুমকে দেখেই মুখে কপট রাগ এনে সায়ন বলেছিল, কিরে, তোর সাঙ্গভঙ্গ কই? একাই এসেছি। কেন রে, ঝগড়া করছিস? জানি না। আচ্ছা শোন, একা চলাফেরা করিস না, ছেলেগুলো ভালো না, আবার বিরক্ত করতে পারে। তাতে কি, তুমি তো আছো। সবসময় যদি আমি না থাকি? থাকতে হবে। আমার কিসের দায় তোর রক্ষা করার? তোর বাপে কি আমারে তোর টাকা দেয়া রাখছে? টাকা নিলেই হয়, কে বারণ করেছে? সেদিনের মতো ছুটে পালিয়েছিল কুসুম লজ্জায় রাঙা হয়ে। আর সায়ন কত শত স্বপ্ন বুনেছিল সেই চঞ্চল উচ্ছল কিশোরীকে নিয়ে। তারপর আমারে বিয়ে করবি কুসুম? সায়নের এমন কথায় হকচকিয়ে গিয়েছিল কুসুম। অন্যান্য দিনের মতো সেদিনও কুসুমের কলেজ থেকে ফেরার রাস্তায় দাঁড়িয়েছিল সায়ন। কুসুমও অভ্যাসগতভাবে হাঁটছিল সায়নের পাশে পাশে। হুট করে সায়ন এমন কিছু বলতে পারে সেটা ভাবেনি কুসুম। লজ্জায় মুখ নামিয়ে নিয়েছিল সে। সায়ন আবার বলতে শুরু করলো, তোরে মুখে কিছু বলতে হবে না। কদম চাচার দোকান থেকে তোর জন্য আলতা সুনু আর পাউডার নিয়ে আসছি। তোর যদি মত থাকে এইগুলা নিবি, আর না হলে না নিয়ে চলে যাবি। আমি কিছু জানি না সায়ন ভাই। বাবা যদি রাজি থাকে আমিও রাজি। বাবারে আমি কষ্ট দিতে পারবো না। ঠিক আছে, আমি কালই আব্বারে চাচার কাছে পাঠাবো। তোরে আমি খুব তাড়াতাড়ি ঘরে নিয়ে আসবো। পরের দিন বিকাল বেলা করিম শেখের তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করে এনে লবণ মরিচ দিয়ে বেটে খাচ্ছিল কুসুমরা 3 ভাই বোন। দুষ্টুমি আর কুট বুদ্ধিতে 2 বোন পাকা হলেও অকাজগুলো ভাইকে দিয়ে করাই তারা। এই যেমন এর গাছে ওঠা, ওর বাড়ির আমটা জামটা লিচুটা চুরি করে আনা, তারপর সেগুলো বাড়ি এনে 3 ভাই বোন একসাথে খাওয়া, এর যেন মজাই আলাদা। কুসুম একটু তেঁতুল মুখে দিয়ে চোখ বন্ধ করে স্বাদ নিতে লাগলো। এমন সময় হানিফ চাচা আর চাচার ছেলে সায়ন ভাই আসছে, আপার বিয়ের কথা বলতেছে। সায়ন ভাইয়ের সাথে নাকি আপার বিয়ে হবে। কি যে মজা, আপার বিয়ে খাবো। সাথে সাথে কুসুম আর চাপা এক দূরে আড়ালে এসে দাঁড়ালো। সায়ন আর সায়নের বাবা উঠানের চেয়ারে বসে আছে। সায়নের বাবা আর কুসুমের বাবা বসে কথা বলছে। সায়ন চুপচাপ বসে আছে। চুপচাপ বললে অবশ্য ভুল হবে। সায়নের 2 চোখ কুসুমকে খুঁজে চলেছে। দেখো সাবেব মিয়া, আল্লাহ দিলে আমার কাছে কম নাই, আর আমার এই একটাই পোলা। সয় সম্পত্তি যা আছে সবই ওর। তাছাড়া আমার পোলার মতো পোলা এই গায়ে নেই। বিড়ি সিগারেটের নেশা নেই। আর আমি কি কইতাম,
তোমরা ছোটকাল থেকে দেখতেছো ওরে। আর আমাগো কুসুম মাও ভদ্র সভ্য, গুরুজনরে সম্মান দেয়, তারে গায়ের সবাই ভালোবাসে। আমার পোলা যখন কইল ওরে বিয়ে করতে চাই, আমি কিন্তু না করি নাই। আশা করি তোমার আপত্তি নাই। দেখেন ভাই সাহেব, আপত্তি আমারও হইতো না। সায়ন বাপ ছেলে ভালো, কিন্তু আমার মেয়ে কলেজ পড়ে, আর সায়ন বাপ নন মেট্রিক। এইখানে আমার আপত্তি। ও যদি মেট্রিক পাস হইতো আমি ভেবে দেখতাম। আর তাছাড়া আপনার যাই থাক, ছেলে তো বেকার। আমি কোন ভরসায় মেয়ে তুলে দেব তার হাতে? তুমি কি আমারে অপমান করতেছো? ছি ছি ভাই সাহেব, এমন কিছুই না। তাহলে তুমি একজন ভাগ চাষি হয়ে আমার কাছে মেয়ে দিতে অস্বীকার করো কেমনে? রাগে গজগজ করতে লাগলেন সায়নের বাবা হানিফ শেখ। তিনি উঠে চলেই যাচ্ছিলেন। সায়ন আটকালো নিজের বাবাকে। এবার সে নিজে কথা বলল। চাচা, আপনার সব কথা আমি মানলাম, কিন্তু আপনি আমারে কথা দেন, আমি যদি ম্যাট্রিক পাস করে একটা কাজ জোটাতে পারি, আপনি কুসুম রে আমার কাছে দিবেন। কথা দেন, তার আগে কুসুম রে বিয়ে দিবেন না? ঠিক আছে, কথা দিলাম। সেদিনের পরে সায়ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নবম শ্রেণীতে। এসএসসি পাশ করে সে। শুধু তাই নয়, অনেক চেষ্টা করে লোকজন ধরে কুয়েতের ভিসা করায় সে। সেখানে একটা কাজেরও ব্যবস্থা করে ফেলে। ততদিনে কুসুমও এগিয়ে গিয়েছিল অনেক দূর। এই গ্রেড নিয়ে এইচএসসি পাশ করে এলাকার কলেজে ইতিহাসে অনার্সে ভর্তি হয় সে। তারপর সারা গ্রামকে সাক্ষী রেখে ধুমধাম করে বিয়ে হয় সায়ন আর কুসুমের। বিয়ের 15 দিনের মাথায় সায়ন কুয়েত চলে যায়। এই 15 দিন ছিল কুসুমের জীবনে কাটানো সুন্দরতম দিন। সায়ন এই দিনগুলোতে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে কুসুমকে। দেখতে দেখতে সায়নের যাওয়ার সময় হয়ে যায়। যাওয়ার আগে 2 দিন কুসুম অভিমানে কথা বলেনি সায়নের সাথে। শেষমেশ যাওয়ার আগের দিন রাতে সায়নের বুকে মাথা রেখে খুব কেঁদেছিল কুসুম। কে জানতো এটাই ছিল সায়নের বুকে কুসুমের শেষ মাথা রাখা। আগে জানলে হয়তো কুসুম আরও কিছুক্ষণ মাথা রেখে শুয়ে থাকতো সায়নের বুকে। সায়ন যাওয়ার আগে কুসুমকে একটা ফোন উপহার দিয়ে যায়, আর কথা দিয়ে যায় খুব তাড়াতাড়ি ফিরে আসবে সে। হ্যাঁ, সায়ন কথা রেখেছিল। যাওয়ার মাত্র 11 দিনের মাথায় ফিরে এসেছিল সে। তবে এসেছিল লাশ হয়ে। সায়নের প্রাণহীন দেহটা উঠানে রাখতেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল কুসুম। যখন জ্ঞান ফিরল ততক্ষণে দাফন কাজ শেষ হয়ে গিয়েছিল, কেননা লাশ দেশে পৌঁছাতেই 3 দিন লেগে গিয়েছিল। লাশে পচন ধরতে শুরু করেছিল। কবরে যাওয়ার আগে তাই শেষ দেখা হয়নি কুসুম আর সায়নের। জ্ঞান ফেরা মাত্র পাগলের তাণ্ডব শুরু করেছিল কুসুম। গ্রামকে গ্রাম লোক আসতো কুসুমকে দেখতে। তারপর শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো কুসুমকে। তারপর ধীরে ধীরে কুসুম শান্ত স্রোতহীন নদীর মতো হয়ে গেল। তবে রাগ, দুঃখ, অভিমান তার আজও আছে। সেটা শুধু জানে কবরে শুয়ে থাকা সায়নের প্রাণহীন দেহটা। মাঝরাতে নিস্তব্ধ পুকুর পাড়ে বসে অতীতের স্মৃতিচারণ করছিল কুসুম। ঝি ঝি করে ঝিঝি পোকা ডাকছে। কুসুমের ইচ্ছে করছে সায়নের মুখটা একবার দেখতে। আজকাল খুব ইচ্ছা করে পৃথিবীর মায়া কাটিয়ে সায়নের কাছে চলে যেতে। হঠাৎ পিঠে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পিছু ফিরে তাকায় কুসুম। পেছনে চাপা দাঁড়িয়ে আছে। কে রে আপা, অন্ধকারে একা একা কি করিস? তোর ভূতের ভয় করে না? আগে তো খুব ভয় পেতিস ভূতে। ভূতে কারা ভয় পায় জানিস বনু? যাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে। আমি তো বাঁচতেই চাই না, আমার আবার কিসের ভয়? আর কথা বাড়ালো না চাপা। চুপচাপ কুসুমের পাশে গিয়ে বসলো। চাপা যেন নিজের বোনকেই চিনতে পারছে না। রাতের আধারের এই রহস্যময়ী রমণীকে খুব অচেনা লাগছে চাপার। এই কি তার সেই প্রাণোচ্ছল বড় আপা? তোর বিয়ের তো বেশি দেরি নেই বনু, 1 সপ্তাহ না। একটা কথা বলি, মনে রাখিস, নিজের স্বামীকে কখনো চোখের আড়াল করিস না। আঁচলে বেঁধে রাখিস। আঁচলের বাঁধন আলগা হলেই কিন্তু আর খুঁজে পাবি না। আচ্ছা আপা, ভালোবাসার মানুষকে ছেড়ে বেঁচে থাকা কি খুব কষ্ট? খুব কষ্ট রে বোন, অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কাউকে দেখানো যায় না। বিড়বিড় করতে করতে পুকুর পাড় থেকে উঠে ঘরের দিকে হাঁটা দিল কুসুম। পুকুর পাড়ে বসে চাপা ভাবছে সে তাহলে কি করে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। এই বিয়েটা করা ভুল হবে না তো? এই বিয়েটা করলে সেও আপার মতো ভালোবাসার কষ্টে এইভাবে তিলে তিলে শেষ হবে না তো? হুম। আর কিছু ভাবতে পারে না চাপা। ধীরে ধীরে পা বাড়ায় ঘরের দিকে। একে একে 7টা দিন পার হয়ে গিয়েছে। আজ চাপার বিয়ে। সকাল থেকে তোড়জোড়ে শেষ নেই। শহরের বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে চাপার। ছেলে বিরাট ব্যবসায়ী। সবার খুশি যেন ধরে না। তবে এত কিছুর মধ্যে একমাত্র চাপাই অখুশি।
কারণ সে ঠিক করে ফেলেছে নিজের ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাবে সে। চাপার প্রেমিক অনিকও অবশ্য পালানোর জন্য তৈরি হয়ে আছে। কথা দিয়েছে গ্রামের সীমানায় পুরনো খালপাড়ে অপেক্ষা করবে সে চাপার জন্য। তিলে তিলে গড়ে তোলা 2 বছরের প্রেম। পাশের গ্রামের রতন মাঝির ছেলে অনিক শহরের ভার্সিটিতে পড়ে, মেধাবী ছাত্র সে। শুধু বাবা মাঝি বলেই ওকে বিয়ে করা যাবে না, হ্যাঁ এটাই সমাজের নিয়ম। চাপা অবশ্য সেসব নিয়মের ধাপ ধারে না, তাই পালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছে। এখন শুধু সুযোগের অপেক্ষা। পুরো বাড়িতে বিয়ের আমেজ লেগেছে। কচি কাচারা হাতে মেহেদি সাজাতে ব্যস্ত। কেউ রং খেলার ফন্দি আঁটছে, কেউ বা মায়ের কাছে ঘ্যান ঘ্যান করছে কোন জামাটা পরবে। মুরব্বীরা মেতে উঠেছে নানা রকম রঙ্গ তামাশায়, কখনো নিজেদের মধ্যে আর কখনো নাতি নাতকুয়ের সাথে। এসবের মধ্যে মধ্যম বয়সের মানুষগুলো কাজের চাপে জিরোবার ফুরসত মিলছে না। পুরুষেরা বাজার আর বরযাত্রীর আপ্যায়নের ব্যবস্থা নিয়ে ব্যস্ত। মহিলাদের একদল পেঁয়াজ রসুন আদা কাটাকাটিতে ব্যস্ত। এত মানুষের রান্না চারটেখানি কথা নয়, তাছাড়া হাতে সময় কোথায়। বাদজোহর বিয়ে, অন্য দল কনে সাজাতে ব্যস্ত। বিয়ে বাড়ির কাজের কি আর শেষ আছে? এত কিছুর মধ্যে কুসুমের কোনো কাজ নেই, তাকে কেউ কোনো কাজে ডাকছে না, সে যে অপয়া। শুভ অনুষ্ঠানে তার কি আর কাজ করতে আছে? দাওয়ার এক পাশে কুসুম বসে বসে সব কাণ্ড দেখছে। আজ বোনের বিয়েতে হয়তো তারই সব থেকে বেশি কাজ করার কথা ছিল, কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। এর মধ্যেই কচি কাচাদের হইচই শোনা যাচ্ছে। বর এসেছে, বর এসেছে। সাথে সাথে ছেলে বুড়ো সব ছুটল নতুন বর দেখতে। শালীরা সব বরের গেট ধরতে ব্যস্ত। গেট ধরে যা টাকা হবে ভাগ করে নেবে সবাই। এত কিছুর মধ্যে চাপা দেখলো ঘরে সে জানা কেউ নেই, সবাই বর দেখতে ছুটেছে। এই তো সুযোগ। চট করে কোনো এক আত্মীয়ের কালো বোরকা আর নিকাব পরে নিল চাপা। মেয়ে বাড়িতে বোরকা পরে কে যাচ্ছে আর কে আসছে দেখার সময় কোথায় সবার। তারপর সারা বাড়ি খুঁজেও কনেকে পাওয়া গেল না। বিয়ে বাড়িতে হুলুস্থুল। কথাটা এক কান দু কান করে বরযাত্রীদের কানে পৌঁছালো। ছেলের বাবা বড় ব্যবসায়ী, বুদ্ধিমান মানুষ। তিনি কোনো উচ্চবাচ্য করলেন না। সাবের আলীকে আড়ালে ডেকে বললেন, দেখেন ভাই সাহেব, আমি ব্যবসায়ী মানুষ, সমাজে একটা সম্মান আছে। আপনার মেয়ে এইভাবে যে নাক কাটবে আমি ভাবতেও পারিনি। আমি অশান্তি চাচ্ছি না। এখন খালি হাতে ফিরে গেলে আমাকে আর আমার ছেলেকে নিয়ে 5 জনে 5 রকম কথা বলবে। তার চেয়ে অন্য কোনো বিবাহযোগ্য মেয়ে থাকলে বলেন, বিয়েটা মিটে যাক। সাবের আলী এমন কোনো মেয়ের সন্ধান পেলেন না যাকে আপাতত কনের রূপে বরপক্ষের সামনে পাঠানো যায়। দেখেন ভাই সাহেব, তেমন কাউরে তো দেখতেছি না। আমার শালীর এক মেয়ে আছে, তা সে নিতান্তই শিশু, 7ম শ্রেণীতে পড়ে। আর আমার 2টা মেয়ে। বড় মেয়ে তো জানেনই বিয়ের 1 মাসের মাথায় বিধবা হয়ে আমার কাছেই আছে। তাহলে আপনার বড় মেয়েকেই সাজিয়ে নিয়ে আসুন। কি যাতা বলছেন? আপনার ছেলে মানবে নাকি? আর তাছাড়া কে মানবে এই বিয়ে? ঠিক আছে, আমি আমার ছেলের সাথে পরামর্শ করে দেখছি। যদি রাজি করাতে পারি তাইলে ওই মেয়েকেই সাজিয়ে আনবেন। আপনি না হয় বাড়ির মানুষদের কাছে পরামর্শ নেন। সাবের আলী নিজের স্ত্রীর কাছে বরের বাবার দেওয়া প্রস্তাব রাখতেই তিনি খুশি হয়ে উঠলেন। ওইদিকে ছেলেকেও রাজি করিয়ে নিয়েছেন ছেলের বাবা। শুধু বাদ সাধলো একজন, সে হলো কুসুম। নিজের ছোট বোনের হবু স্বামীকে বিয়ে করতে পারবে না সে। কুসুমের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল কুসুমের মা। হতভাগী, এত বড় সুযোগ পেয়েও তুই হারাবি? গায়ের লোকের লাথি ঝাঁটা খেয়েও তো লজ্জা নাই? অত বড় মানুষ যে সে তোকে ঘরে তুলতে চাচ্ছে, আর তুই এখন বোকামি করবি? এমন সুযোগ বারবার আসে না। মা, তোমার দেখেই মনে হচ্ছে না তোমার আরেকটা মেয়েরে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে গেছে নিজের কপাল নিয়ে গেছে, কিন্তু এই বরযাত্রী যদি আমার বাড়ি থেকে আজকে ফিরে যায়, আমি কয়ে দিলাম আমি আর তোর বাপ এক দড়িতে ঝুলমু। 2 বোন আর কত নাক কাটবি আমাগো। অবশেষে বিয়েটা হয়ে গেল কুসুম আর চাপার হবু বরের। লোকটাকে চেনে না জানে না কুসুম, নামটাও জানে না, দেখেনি কখনো। হয়তো ছোট বোনের স্বামী হিসেবে দেখতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর সেই লোকটাই কুসুমের স্বামী। বিয়ে মিটতে মিটতে মাগরিবের আজান হয়ে গিয়েছে। নামাজ শেষে বরযাত্রী বউ নিয়ে রওনা হবে। আজ সারাদিনে এত কিছুর মধ্যে সায়নের কবরের কাছে যাওয়া হয়নি চাপার। বুক ফেটে কান্না পাচ্ছে তার। সায়নের মৃত্যু পর্যন্ত তাকে আর সায়নকে আলাদা করতে পারেনি, কিন্তু কুসুমের মনে হচ্ছে এই একটা বিয়ে তাদের জনম জনমের জন্য আলাদা করে দিয়েছে। কুসুমের ইহকাল পরকাল কোথাও আর হয়তো সায়ন থাকবে না। ভাবতেই পারছে না কুসুম। কুসুমের খুব চিন্তা হচ্ছে, সে চলে গেলে সায়নের কবরের যত্ন নেবে কে? খুব সুন্দর একটা ডালিম গাছ লাগিয়েছে কুসুম সায়নের কবরে।
কারি বা যত্ন নেবে কে? তার অবর্তমানে সায়নের যে খুব কষ্ট হবে। বরের পোশাক পরে দাঁড়িয়ে আছে কুসুমের সদ্য বিয়ে করা স্বামী রাফসান। বিদায় বেলা আগত। গাড়িতে উঠতেই কুসুমের বুকের মধ্যে ধক করে উঠল। চেনা গ্রাম, চেনা মানুষ, চেনা পৃথিবী। আর সায়নকে ছেড়ে সে চলে যাচ্ছে অনেক দূর। কে জানে সেখানে তার জন্য কি অপেক্ষা করছে? কেউ কি এত সহজে মেনে নেবে তাকে? আর তার স্বামী, তার পক্ষেও কি চাপার জায়গায় তার মতো বিধবা একটা মেয়েকে মেনে নেওয়া সম্ভব? ক্লান্তি আর চিন্তায় দুচোখ বন্ধ হয়ে আসে কুসুমের। শ্বশুরবাড়িতে পা দিয়ে কুসুমের জীবন শুরু হলো অন্য একটি কষ্টের অধ্যায়। নতুন বউ ঘরে পা রাখতে না রাখতেই তাকে নিয়ে শুরু হলো কানাকানি। রাফসানের নানি হাসতে হাসতে বলে বসলো, নতুন বউয়ের বয়সের তো দেখি গাছ পাথর নেই। তা শুনলাম এক ঘর ঘুরে আইসো, তোমার তো আমার থাইকে অভিজ্ঞতা বেশি। কথাটা বলার সাথে সাথে চারিদিকে হাসির রোল পড়ে গেল। অথচ কুসুম মাত্র 4 বছরের বড় চাপার। কুসুমের ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। এতটা অপমানও বুঝি তার পাওয়া ছিল। এদিকে রাফসানের মা সৈয়দা বেগম কাঁদতে কাঁদতে অস্থির। নিজের ঘরে শুয়ে আছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই মেয়ের মুখ তিনি দেখবেন না। তার অমন সোনার টুকরা ছেলের পাশে কোনো দোজবর মেয়ে তিনি মানবেন না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছেন তিনি। আর পাশে বসে বাতাস করছে আর সান্ত্বনা দিচ্ছে ওনার বোন আমেনা বেগম। আপা চুপ কর তো, আর কত কাঁদবি? এভাবে কেঁদে কোনো লাভ আছে? বিয়ে তো আর আটকাতে পারিসনি। ওই মিনসে আমার এত বড় সর্বনাশ করবে আমি কি জানতাম? ওই মেয়েরে কিছুতেই ঘর করতে দেব না আমি বেঁচে থাকতে। এইভাবে কান্নাকাটি করে আটকাবি কি করে শুনি? তার থেকে শান্ত হয়ে বুদ্ধি খাটিয়ে এমন কিছু করতে হবে যাতে ওই মেয়েই পালিয়ে যায়, বুঝলি কিছু? কি করা যায় বলতো তাহলে? ধীরে সুস্থে যা করার করবি, কিন্তু মানুষের কাছে খারাপ হবি কেন? মুখে মুখে ভালো ব্যবহার করে দোষমুক্ত থাকবি, বোঝা গেল? আচ্ছা তাহলে তুই থেকে যা, তোর জামাইরে বল 1 লাখ চলে যাইতে। এসব আমার একার বুদ্ধিতে কুলাবে না। আচ্ছা এইবার তুই চোখটা মুছে খেয়ে নে তো, আমি দেখছি। এদিকে কুসুম একা ঘরে বসে আছে। তার পাশে কেউ নেই। তার জায়গায় চাপা থাকলে হয়তো এখানে অনেকেই থাকতো। চাপা কোথায় চলে গেলি রে বোন? দীর্ঘশ্বাস ছাড়ে কুসুম। খুব জোর টয়লেট পেয়েছে তার, কিন্তু এবারে কিছুই চেনে না সে। আর নতুন বউ হেঁটে চলে বেড়ানোটাও ঠিক না। কুসুম ঘরটা দেখতে থাকে। যে ঘরে সে বসে আছে এটা খুব সম্ভবত রাফসানের ঘর, কারণ ঘর ভর্তি রাফসানের নানা রকমের ছবি। ঘরটাও খুব বিলাসবহুল আর সুন্দর করে সাজানো। বড় খাট, দামি আসবাবপত্র, সব জায়গায় যেন আভিজাত্য ছড়ানো। এর আগে এত বড় বাড়ি বা এত বিলাসবহুলতা দেখেনি কুসুম। সায়নের বাবাও বেশ বড়লোক ছিল, তবে গ্রাম্য বড়লোক। পাকা বাড়ি ছিল, তবে উপরে টিনের চালা। আমার সায়ন। উফ, সায়নের কথা ভাবতেই কুসুমের চোখ ছলছল করে উঠল। এমন সময় দুজন মহিলা ঘরে ঢুকল। একজন মধ্যবয়সী, অন্যজন নিতান্তই কম বয়সী। একেবারেই মহিলা বলা যায় না। কুসুম শাড়ি ঠিক করে নিয়ে বসলো। মহিলা বলে উঠলেন, কি গো নতুন বউ, বসে ঝিম মারছো যে? ঘুম পাচ্ছে বুঝি? তা তো পাবেই, যা ধকল গেল। হাঁ করে তাকিয়ে আছে কুসুম। এদের কাউকেই চেনে না সে। ভদ্র মহিলাও সম্ভবত সেটা বুঝলেন, তাই নিজেই বললেন, ও আমাদের তো চেনো না, আমি তোমার চাচি শাশুড়ি, আর এই হলো তোমার ননদ রায়া। তুমি চেঞ্জ করবা না? সে কখন থেকে এভাবে বসে আছো? একটু বাথরুমে যাব। ও মা, আগে বলবা তো, তোমার ঘরের সাথেই তো বাথরুম আছে, আসো তোমাকে দেখিয়ে দেই। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই কুসুমের চাচি শাশুড়ি বললেন, একা একা শাড়ি পরতে পারবা না? সাহায্য লাগবে? না, আমি পারি। তা তো পারবাই, তোমার তো আবার বিয়ের অভিজ্ঞতা আছে। তা বাপু, তোমার শাশুড়ি যা শুরু করেছে, এইখানে কয়দিন ভাত খাইতে পারবা কে জানে। আহ কাকি, কি যাতা বলো। হরে বাপু, তোমার মায়ের নামে বললে তোমার খারাপ লাগবেই। থাক, পরের সংসারের ব্যাপারে আমি আর কিছু বলছি না। তা নতুন বউ, পেটে দানা পানি পড়েছে? কথায় আছে পেটে খেলে পিঠে সয়। না, খাওয়া হয়নি। শেষ কখন খেয়েছো? কাল রাতে। বলো কি, এতক্ষণ না খেয়ে? আমি হলো তো বেহুশ হয়ে যাইতাম। অবশ্য তুমি গ্রামের মেয়ে, তারপর আবার চাষি বাড়ির অভ্যাস আছে, কি বলো? কুসুম কোনো কথা বলছে না, চুপ করে আছে। রায়া বলে উঠল, দাঁড়াও ভাবি, আমি তোমার খাবার আনছি। রায়া যেতেই দরজাটা হালকা বন্ধ করে
মহিলা আবার শুরু করলেন। ভালো করে বুঝে শুনে থেকো বাপু, তোমার শাশুড়ি মোটেও ভালো মানুষ না। কি দিয়ে কি প্যাঁচ যে লাগাবে, শেষে দেখা গেল তোমার এই সংসারও আর হইল না। কুসুম চুপ করে আছে। উনি আবার বলতে শুরু করলেন। নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখবা, স্বামী ঠিক তো জগৎ ঠিক। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে চুপ করে গেলেন তিনি। রায়া খাবার নিয়ে চলে এসেছে। কুসুমকে খাইয়ে দিচ্ছে ওর চাচি শ্বশুরি। ভদ্রমহিলা একটু কথা বেশি বললেও বেশ দয়ালু। কুসুমকে খুব যত্ন করে খাওয়াচ্ছেন। খাওয়া দাওয়া শেষে কুসুমকে হালকা সাজিয়ে দিল রায়া, আর সাথে কিছু হালকা গয়না পরিয়ে দিল। তারপর দুজনে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। হঠাৎ রায়া ফিরে আসলো। তারপর কুসুমের কানে কানে বলল, ভাবি একটু ওয়েট করো, ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, তারপর কেউ ডিস্টার্ব করবে না। বেস্ট অফ লাক। এরপর দৌড়ে পালিয়ে গেল সে। রাত 12টা। কুসুম একা ঘরে বসে আছে। সেই যে রায়া গিয়েছে আর আসেনি। এরপর আর কেউ উকি দেয়নি এই ঘরে। কুসুমের খুব ঘুম পাচ্ছে, কিন্তু নতুন বউ এভাবে ভোস করে ঘুমানোও ঠিক না। অসহ্য লাগছে কুসুমের। কে জানে কোথায় ফেসে গিয়েছে সে। হঠাৎ কারো মিকি কাশির আওয়াজে ঘুর কাটল কুসুমের। এই কাশির অর্থ দরজার বাইরের মানুষটা ভেতরে ঢুকতে চাচ্ছে। কুসুম নিজের কাপড় ঠিক করে নিল। দরজা ঠেলে ভিতরে ঢুকলো রাফসান। রাফসানকে দেখিয়ে কুসুমের কলিজা শুকাই গেল। না জানি কি বলে। টেনশনে কুসুম নিজেই দাঁড়িয়ে বলতে লাগলো, বিশ্বাস করেন, আমি বিয়েটা করতে চাইনি। আমি জানি আপনার পক্ষে চাপার জায়গায় আমায় মেনে নেওয়া অসম্ভব। আমি আশাও করছি না তেমন কিছু। আমি কাজের মেয়ের মতো পড়ে থাকবো, কিন্তু দয়া করে আমায় তাড়িয়ে দেবেন না প্লিজ। কথা বলতে বলতে কুসুমের ঘুমটাটা সরে গিয়েছে। এই প্রথম কুসুমকে দেখছে রাফসান। দেখছে বলতে হা করে তাকিয়ে আছে। মেয়েটা অসম্ভব সুন্দরী। শুধু সুন্দরী বললে ভুল হবে, একেবারে মায়াবতী। মায়াময়ী। চাঁদের মতো মুখ, ঠোঁটের কাছের তিলটা যেন আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে তার রূপ। চাপার থেকে ঢের বেশি সুন্দরী কুসুম। এমনকি গায়ের রংটাও বেশি সুন্দর। রাফসানকে চুপ থাকতে দেখে কুসুম আরো ভয় পেয়ে গেল। তারপর কাঁদো কাঁদো মুখে বলল, কথা বলছেন না কেন? আপনি কি বের করে দেবেন আমায়? আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? আমাকে দেখে কি খুব রাগী মনে হচ্ছে? আর না মেনে নেওয়ার কি আছে? আপনি আমার বিয়ে করা বউ, কালেমে পরে বিয়ে করেছে নিজের সম্মতিতে। আর এটা কি নাটক সিনেমা নাকি যে মেনে নেব না? আপনি কি আমার অতীত জানেন? আপনি কি জানেন আমি বিধবা? আচ্ছা, এই বিধবা শব্দটা কি আপনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন? কি ভাবছেন আমি ঝাঁপিয়ে পড়বো আপনার উপর? তার জন্য বুঝি বিধবা পরিচয় দিয়ে এড়াতে চাচ্ছেন আমাকে, নাকি অন্য কিছু? রাফসানের কথা শুনে রীতিমতো অবাক কুসুম। আমতা করে সে বলল, না মানে না মানে আসলে কিছুই না। আপনি হ্যাজিটেট ফিল করবেন না। বিধবা বিয়ে করা আমার নবীর সুন্নাহ। আর তাছাড়া আমি বিশ্বাস করি আপনার দ্বারা আমার কল্যাণ আছে বলে আল্লাহ আপনাকে আমার জন্য তৈরি করেছেন। আর আমার আল্লাহ আমাকে যা নিয়ামত দিয়েছেন আমি খুশি মনে গ্রহণ করেছি। আল্লাহ না চাইলে এই বিয়েটা হতো না। তাই আমি না মানার কেউ নয়, বোঝা গেল? রাফসানের কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে কুসুম। আল্লাহ বুঝি সত্যিই তার কষ্টের দিন ঘুচালো? একটা মানুষ এত ভালো হয়? রাফসান আবার বলল, এই যে ম্যাডাম, হা করে দাঁড়িয়ে না থেকে অজু করে আসেন, নামাজ পড়তে হবে। কুসুম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দরজায় দুমদুম আওয়াজে সেদিকে মন দেয়। বাইরে থেকে রাফসানের খালা চিল্লাচ্ছে, রাফসান, দরজাটা খোল বাবা, তাড়াতাড়ি এসে দেখে যা, কি সর্বনাশ হলো রে বাপ। রাফসানের পিছু পিছু কুসুমও গেল রাফসানের মায়ের ঘরে। ভদ্রমহিলা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। রাফসান গিয়ে মায়ের পাশে বসে তার গায়ে হাত রেখে বলল, কি হয়েছে মা তোমার? দেখ না বাবা, হাঁটুর ব্যথাটা বেড়েছে, কিছুতেই উঠতে পারছি না বিছানা থেকে। কিন্তু তোরা আবার উঠে আসতে গেলি কেন? খালায় তো ডেকে নিয়ে এসছে। বলে রাফসান আমেনা বেগমের দিকে তাকালেন। আমেনা বেগম আমতা করে বলতে লাগলেন, না মানে আসলে আমি ভাবলাম বাবুকে একবার ডাকি। নিজের বোনের উপর কপট রাগ দেখায় সৈয়দা বেগম। খালা তো ঠিকই করেছে মা। পাশ থেকে বলে উঠল কুসুম। রাফসান অবশ্য সেদিকে কান দিল না। তাকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে ভীষণ বিরক্ত। ছোটবেলা থেকে নিজের খালার বাড়িয়ে বলার স্বভাবটা সে জানে। আমেনা বেগমের দিকে তাকিয়ে বেশ কর্কশ গলায় সে বলল, খালা, তুমি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ো, মায়ের কাছে আমরা আছি। আমিনা বেগম চলে যেতেই কুসুমকে পাশে বসতে ইশারা করে রাফসান মায়ের পা টিপতে লাগলো।
কুসুম অবশ্য অনেকবার চেয়েছিল নিজের শাশুড়ির পা টিপতে, কিন্তু রাফসান তা করতে দেয়নি। রাত 3টার দিকে সৈয়দা বেগম ঘুমের অতলে চলে গেলেন। রাফসান আর কুসুম তখনও বসে আছে তার পাশে। কুসুম অবশ্য হাতের উপর ভর দিয়ে বসে বসেই ঘুমাচ্ছে। সারাদিন যা ধকল গেল তাতে ওর একটু বিশ্রামের দরকার ছিল। মেয়েটার ঘুমন্ত মুখ দেখে খুব মায়া হচ্ছে রাফসানের। হঠাৎ রাফসান খেয়াল করলো কুসুম একেবারে খাটের ধারে বসে আছে, যখন তখন পড়ে যেতে পারে ঘুমের ঘোরে। কুসুমের গায়ে আলতো করে হাত রেখে রাফসান ডাকলো। কুসুম। রাফসানের ডাকে আকস্মিকভাবে ঘুম ভেঙে যাওয়ায় নিজেকে সামলাতে পারে না কুসুম। পেছনের দিকে পড়ে যেতে নিলে রাফসান ধরে ফেলে তাকে, তারপর জড়িয়ে নেয় নিজের সাথে। কুসুমের মাথাটা চেপে ধরে নিজের বুকে। কুসুম হুট করে এমন কিছু হবে আশা করেনি। লজ্জা পেয়ে যায় সে। তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, সরি, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো ব্যাপার না, আসলে আমারই ভুল হয়েছে। আপনার ঘুমের প্রয়োজন ছিল। এখন তো মা ঘুমিয়ে পড়েছেন, চলুন ঘুমানো যাক। এখন আর ঘুমিয়ে কাজ নেই। ঘন্টাখানিক পর ফজরের আজান দেবে। এখন ঘুমালে ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। তা ঠিক বলেছেন, কেউ তো ওঠেনি। তাইলে চলেন ছাদে যাই। এই ফাঁকে আপনাকে ছাদটাও দেখানো হয়ে যাবে। জানেন তো, ছাদে সবজি বাগান করেছি আমি। ঠিক আছে, চলুন। দাঁড়ান, আগে 2 কাপ কফি বানিয়ে আনি। খাবেন তো কফি? আমি তো কফি খাই না, কখনো খাইনি আসলে সেভাবে। তাহলে চা চলবে? চলেন, আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আমি বানিয়ে নিয়ে আসছি। আরে না, বউ হয়ে যখন এসছেন, হেসেলে দায়িত্ব তো নিতে হবে। আজকে বরং রাফসান স্পেশাল টি খান। আপনি চা বানাতে পারেন? সব পারে ম্যাডাম, আমাকে তুচ্ছ ভাববেন না। একসাথে হেসে উঠল দুজন। রাফসান খুব পাকা হাতে চা বানাচ্ছে। পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে কুসুম। এই ছেলেটা সত্যি অন্যরকম, সবার থেকে আলাদা। চা খেতে খেতে অন্ধকার রাত্রির শেষে ভোরের আলো ফোঁটা দেখছে রাফসান আর কুসুম। কুসুমের মনে হচ্ছে ঠিক এভাবেই পাশে দাঁড়ানো মানুষটার ছোঁয়ায় তার জীবনের আধার কালো রাত কেটে যাবে। ফজরের আজান দিয়েছে অনেকক্ষণ। চাপা এখনো ঘুম থেকে উঠেনি। অনেকক্ষণ ধরে ডেকে চলেছে নামাজের জন্য, কিন্তু মেয়ের কোনো হুঁশ নেই। চাপা, উঠো না, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে না হয় ঘুমিও। উফ, অনেক ঘুমোতে দাও প্লিজ। সারা রাত ঘুমোতে দাওনি। সারা রাত জ্বালিয়ে পুড়িয়ে এখন ডাকছো কেন? হ্যাঁ, যাও না প্লিজ। কই জ্বালিয়েছি, শান্তিতে একটু আদরও করতে দাওনি, এখন আবার জ্বালানোর বদনাম। রেগে যাচ্ছি কিন্তু। ওরে আমার বাবুটা, রাগ করে না, প্লিজ ঘুমোতে দাও। নামাজ পড়ে ঘুমাও, কিন্তু এভাবে শুয়ে থাকা যাবে না। আমি যদি নামাজ পড়ি, সকালে নাস্তা তোমাকে বানাতে হবে। ঠিক আছে রাজি, ভার্সিটিতে যাওয়ার আগে আমি নাস্তা বানিয়ে দেবো। ঠিক আছে, উঠছি। এই তো আমার মিষ্টি বউটা। চাপার কপালে আলতো করে চুমু এঁকে বাথরুমের দিকে পা বাড়ায় অনেক। কি মনে করে আবার ফিরে আসে। জগ থেকে পানি নিয়ে ছিটিয়ে দেয় চাপার চোখে মুখে। তারপর এক দৌড়ে গিয়ে বাথরুমে ঢোকে। চাপাও কম যায় না, বাইরে থেকে চিটকিনি দিয়ে দেয় বাথরুমে। তারপর জোরে জোরে হাসতে হাসতে বলে, নে বেটা, এবার সামলা। এদিকে নামাজ শেষে বিছানায় গায়ে দিয়েছে রাফসান। কুসুমের অবশ্য ঘুম পেলেও ঘুমানোর সাহস হচ্ছে না। নতুন বউ ঘুমিয়ে পড়লে আবার কে কি বলবে কে জানে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকলো কুসুম। হঠাৎ পেছন থেকে কেউ শক্তভাবে জড়িয়ে ধরলো কুসুমকে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল কুসুম। পেছন ঘুরতেই কুসুম দেখলো রায়া তাকে জড়িয়ে ধরে আছে। রায়াকে দেখে মুচকি হাসলো কুসুম। রায়া আদুরে স্বরে বলল, ভাবি তুমি এখানে? আমি আরো তোমাকে খুঁজছি, রুমে নেই, ওয়াশরুমে নেই, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিলে ভাবি পালিয়েছে? ধুর, তা কেন ভাববো, কিন্তু ভাবি তোমার চোখ মুখ এত লাল কেন? আসলে ঘুম হয়নি তো সারা রাত। কি ব্যাপার, ভাইয়া বুঝি সারা রাত ঘুমাতে দেয়নি? রায়ের কথায় লজ্জা পেয়ে যায় কুসুম। তারপর রায়ার কান টেনে দিয়ে বলে, আমার ননদিনী দেখছি খুব পাকা। তা এত পাকামো শেখায় কে? আছে কেউ? তাকে সে শুনি। হুম, ক্রমশ প্রকাশ্য। এখন চলো তো, মা ডেকে পাঠিয়েছে তোমাকে। কিছু কি হয়েছে? আরে না, আজ নাকি বৌভাত নাকি, তোমাকে রান্না করতে হবে, তাই সব বুঝিয়ে দেবে। ও চলো। তুমি যাও, আমাকে আবার প্রাইভেটে যেতে হবে। কিসে পড়ো তুমি? ইন্টার পরীক্ষা দেব। ও, আমার চাপাও এবার ইন্টার দিত। চাপা মানে?
তোমার সেই বোন যার সাথে ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল। হুম। দুজনেই চুপ হয়ে গেল, কেউ আর কোনো কথা বলল না। কুসুম কষ্টে আর রায়া লজ্জায় চুপ হয়ে গেল। ছোট একটা শহরের কোণে এক কামরার ফ্ল্যাটে গড়ে উঠেছে চাপা আর অনেকের লাল নীল ছোট্ট সংসার। অনেকের ভার্সিটি সংলগ্ন এলাকায় একটা ছোট বাসা ভাড়া করা আছে তারা। অনেকের বন্ধুর সাহায্যে বিয়ে থেকে শুরু করে সংসার পাতা কোনোটাতেই খুব ভুগতে হয়নি তাদের। আর অনেক টিউশনি করে যা আয় করে তাতে কোনো মতে চলে যাবে দুজনের সংসার। যতই কষ্ট হোক চাপাকে হারাতে রাজি নয় সে। জীবনে চলার পথে এই মেয়েটিকে তার চাই। অনেকের পরিবার অবশ্য মেনে নিয়েছে তাদের এই পরিণয়, কিন্তু অনেক জানে একদিন চাপার পরিবারকেও মানিয়ে নিতে পারবে তারা। চাপা বসে রান্নার জন্য তরকারি কাটছিল। আজ শাড়ি পরেছে সে, ভেজা চুলগুলো এলিয়ে দিয়েছে সারা পিঠে, একেবারে পাকা গিন্নি লাগছে তাকে। শাড়ির ফাঁকে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। অনেক গিয়ে সোজা পেছন থেকে জড়িয়ে ধরে, তারপর অনেকের হাত দুটো অবাধে বিচরণ করতে থাকে চাপার পেটে। কপট রাগ দেখিয়ে চাপা বলে, কি শুরু করছো? শান্তিতে একটু রান্নাও করতে দেবে না নাকি? সরো তো। ওফ, চুপ করো তো। সবসময় বকুনি। বিয়ের আগেই ভালো ছিলে, তুমি কেমন দজ্জাল হয়ে গিয়েছো বিয়ের পর। এমন করতে আমি আমার ক্লাসের মেয়ে বান্ধবীদের সাথে মেলামেশাও করবো না কিন্তু। কি বললে? এত সাহস? বলেছি না ক্লাসের কোনো মেয়ের সাথে মেলামেশা যাবে না, শুধু তুমি আমার। তাহলে আদর করতে দাও। একদম না। তাহলে গেলাম, কিন্তু দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে চাপাকে কোলে তুলে নেয় অনেক। এভাবেই চলছে তাদের দুষ্টু মিষ্টি সংসার। এদিকে সৈয়দা বেগম একের পর এক রান্নার ফরমায়েশ করে যাচ্ছে কুসুমকে। কুসুমও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শুনছে। 8-10টা আইটেম রান্না করতে হবে। কি পারবে তো রান্নাগুলো করতে? দুপুরে কিন্তু অনেক লোক খেতে আসবে। দেখো বাবু, নাক কেটো না। পারবো। তুমি তো আবার চাষা ভুষার মেয়ে। চাষারা ভালো খাবার চোখে দেখে নাকি? তারপর তোমার যেখানে বিয়ে হয়েছিল তারাও তো চাষা, তাই না? কুসুম চুপ করে মাথা নিচু করে হচ্ছে। তার হয়তো বলার অনেক কিছুই আছে, কিন্তু সে তো নতুন বউ, তাই মুখ বুঝে সহ্য করাটাই তার ধর্ম। কতবার বুড়োকে বারণ করেছিলাম ছোট লোকের ঘর থেকে মেয়ে এনো না, বুড়ো আমার কোনো কথা শুনলো না। ভালো ঘরের মেয়েরা কি বাপ মায়ের সম্মান নষ্ট করে পালায়? মেয়েটা তো পালিয়ে গেল, আর বাপ মা এই বুড়ি বিধবাকে গোছিয়ে দিল। আমারই কপাল। চুপচাপ চোখের পানি ফেলছে কুসুম। না, তার জীবনের কষ্ট হয়তো ঘুচার নয়, আল্লাহ হয়তো তার জন্য সুখ রাখেইনি। কুসুমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রমহিলা বেশ বিরক্ত হলেন। কথায় আছে, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। ভদ্রমহিলার দশা ঠিক তাই। কি ব্যাপার, কিছু বলবে? না। তাইলে সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? রান্না বসাও গিয়ে। মতির মাকে বলো রান্নাঘরের কথায় কি আছে দেখিয়ে দিবে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রান্নাঘরের দিকে পা বাড়ায় কুসুম। রাফসানের ঘুম ভাঙল বেলা 10টায়। ঘুম থেকে উঠেই কুসুমকে খোঁজার চেষ্টা করলো সে, কিন্তু আশেপাশে কুসুমকে দেখতে পেল না। রান্নাঘরে আসতেই কুসুমের দেখা মিলল। কুসুমের দিকে তাকিয়ে একগাল হেসে রাফসান বলল, গুড মর্নিং। শুভ সকাল। কি করেন আপনি? এই তো রান্না করতে বললেন মা। কি কি রান্না হবে? সাদা ভাত, পোলাও, ডাল, মাছের ঝোল, খাসির মাংস, মুরগির মাংস, আর শেষ পাতে পায়েস। এত রান্না একা করবেন নাকি? কাউকে তো রান্না করে দেখছিও না। মতির মা, মতির মা। কাজের মহিলাকে ডাকতে লাগলো রাফসান। মতির মা এসে ভয়ে ভয়ে দাঁড়িয়েছে রাফসানের সামনে। কারণ দেখতে শান্ত হলেও রাফসানের রাগ নেহাত কম নয়। জি ভাইজান, বলেন। তোমার ভাবে যে একা এতগুলো রান্না করছে, তোমার কোচে ছিল না ওকে সাহায্য করা? জি ভাইজান, ছিল। তাহলে কেন করলে না? আম্মায় বারণ করছে। এদিকে চেঁচামেচি শুনে রাফসানের মা আর খালা বের হয়ে এলো ঘর থেকে। সৈয়দা বেগম তড়িঘড়ি করে ছেলের দিকে এগিয়ে এলেন। কি হয়েছে বাবা, এত চেঁচামেচি কিসের? সৈয়দা বেগম চুপ করে আছেন। তিনি খুব ভালোই জানেন মিথ্যে বলে লাভ নেই এখন। মাকে চুপ থাকতে দেখে রাফসান আবার বলল, ঠিক আছে, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি কুসুমকে রান্না সাহায্য করব। ছেলের কথা শুনে ক্ষেপে উঠলেন সৈয়দা বেগম। তুই বেটা ছেলের রান্নাঘরে কেন ঢুকবি? আমি তোকে ঢুকতে দেব না। আর মতির মাকে আমি আসতেই বলতাম, ওই মেয়ে নিজে বলেছে সব পারবে, আর এখন ভালো মানুষের নাটক করছে। কুসুম কোনো নাটক করেনি মা, আমি সব বুঝি। হ্যাঁ, সব দোষ তো মায়ের।
বউয়ের দুদিন আসতে না আসতেই মা খারাপ, শেষে তুই কিনা বউয়ের আঁচল ধরা হলি। এই বলে কান্নার সুরে হেঁচকি তুলছে সৈয়দা বেগম, আর পাশ থেকে তার বোন সান্ত্বনা দিচ্ছে। আপা কাঁদিস না, সবই কপাল। রাফসান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, হনহন করে হাঁটে দিল বাইরের দিকে। রাফসান চলে যেতেই কুসুমের উপরে রেগে উঠলেন সৈয়দা বেগম। অপয়া মেয়ে মানুষ, দিলে তো আমার ছেলেটাকে বাইরে পাঠিয়ে। তুমি দেখছি আগুন লাগাবা আমার সংসারে। দুপুরবেলা সব আত্মীয় স্বজনকে নিজ হাতে খেতে দিল কুসুম। কুসুমের হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা করতে লাগলো। কুসুমের শ্বশুর মশাই রান্না খেয়ে 1000 টাকার 2টো নোট গুজে দিল কুসুমের হাতে, আর প্রাণ ভরে দোয়া করে বলল, দোয়া করি মা, শত্রুর মুখে ছাই দিয়ে অনেকদিন ঘর সংসার করো আর মানুষকে হেদায়েতের পথে আনো তোমার ভালো গুণ দিয়ে। কথাটা বলে নিজের স্ত্রী আর শালীর দিকে তাকালেন তিনি। সৈয়দা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। বিকেলের মধ্যে আত্মীয় স্বজন যার যার বাড়ি চলে গেলেন। সারাদিন পর রাত্রি 10টার দিকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে রাফসান। তখন সারাদিনের কাজকর্ম শেষে গোসল সেরে চুল আঁচড়াতে বসেছে কুসুম। পেছন থেকে এমন দৃশ্য দেখে মাতাল মাতাল লাগছে রাফসানের। নিজের অজান্তেই ঘরে ঢুকে কুসুমের পেছনে এসে দাঁড়ালো রাফসান, তারপর জোরে জোরে আওড়াতে লাগলো, চৌতার কবিকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবন্তের কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। রাফসানের আবৃত্তি শুনে কিছুটা লজ্জা পেতে যায় কুসুম। সলজ্জ হাসি দিয়ে সে জিজ্ঞেস করে, আরে আপনি কখন এলেন? সবে মাত্র। সারাদিন সবাই আপনার কত খোঁজ করেছে, ফোনটাও তো বন্ধ ছিল, সবাই কত চিন্তা করছিল জানেন। আপনি করেননি? করেছি বই কি। চলেন আপনাকে খেতে দিয়ে দিই। চলেন। রাফসানকে খেতে দিচ্ছে কুসুম। রাফসানও খুব তৃপ্তি করে খাচ্ছে। রাফসানের খাওয়া দেখে কুসুমের খুব মায়া হচ্ছে। সারাদিন নিশ্চয়ই খাননি কিছু, তাই না? কই না তো। লুকাচ্ছেন কেন? আপনার চোখ মুখ বলে দিয়েছে খাওয়া হয়নি সারাদিন। সে কথা যদি বলেন, আপনার চোখ মুখ একই কথা বলছে, তা বলে কি এই অধমের সাথে খেতে বসলে আপনার যা যাওয়ার সম্ভাবনা আছে? কি যে বলেন, দাঁড়ান বসছি। একটা প্লেটে নিজের জন্য কিছুটা ভাত বেড়ে নিল কুসুম। খেতে খেতে রাফসান বলল, আমি একান্ত দুঃখিত, আপনার কাছে মাপ চাচ্ছে। কিসের জন্ম? আমার পরিবারের জন্য আপনার হয়তো এই ব্যবহারগুলো পাওনা ছিল। বাদ দিন, মানুষের কথা আমার গা সহ হয়ে গিয়েছে। আপনাকে আর একটু তরকারি দিই? প্রসঙ্গে বদলাচ্ছেন। ঝামেলা এড়াচ্ছি। এই যে আপনি দুপুর থেকে না খেয়ে আছেন, সেটাও আমার জন্যে। আমি আর কোনো ঝামেলার কারণ হতে চাই না। কুসুমের কথায় চুপ হয়ে গেল রাফসান। এই মায়াময়ী মেয়েটার জন্য প্রচন্ড মায়া হচ্ছে তার। আচ্ছা, এটাকে কি ভালোবাসা বলে? ভালোবাসা এত সহজে হয়? নিজের মনকে প্রশ্ন করে রাফসান। খাওয়া দাওয়া শেষে কুসুম বিছানা ঠিক করছে। আচমকা রাফসান এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, তারপর কুসুমকে নিজের দিকে ঘুরিয়ে আলতো করে চুমুইকে দেয় তার কপালে। রাফসানের এমন আচরণে বেশ অপ্রস্তুত হয়ে যায় কুসুম। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে সে। কুসুমকে ছেড়ে দিয়ে রাফসান বলে, ভয় পেও না কুসুম, আমি জানি অতীতকে ভোলা তোমার জন্য অনেক কষ্টের। আমি তোমাকে কখনো জোর করব না। যেদিন তুমি নিজে আমার কাছে আসবে আমি সেদিন অপেক্ষা করব। এই কয়দিন আমরা না হয় বন্ধ থাকি। আমি কি তোমাকে তুমি বলতে পারি? এটুকু অধিকার কি আমাকে দেওয়া যায়? কুসুম কিছু বলল না, শুধু সম্মতিসূচক হাসি দিল। এই হাসির অর্থ ভালোভাবেই বুঝতে পারল রাফসান। এমন সময় দরজায় কারো কড়া নাড়ার শব্দে ফিরে তাকালো দুজন। রাফসানের ধারণা আজও তার খালা এসেছে নতুন কোনো বাহানা নিয়ে। আজ 2-4 কথা শুনিয়ে দেবে রাফসান খালাকে। এই ভেবে দরজা খুলে দেখলো তার ধারণা ভুল করে দিয়ে রাফসানের বাবা দাঁড়িয়ে আছে। ভেতরে এসো বাবা। আসছি। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না বাবা, ঘুমোইনি। শোনো বৌমা, তোমাদের দুজনকে একটা কথা জানাতে এলাম। কি কথা বাবা? তুমি হয়তো জানো না, আমাদের পৈতৃক বাড়ি কুষ্টিয়া জেলায়। ব্যবসার জন্য যশোরে আসা আমার, সেখান থেকে যশোরেই বাড়ি করে স্থায়ী হওয়া। আমার মা আর ভাইয়েরা কিন্তু পৈতৃক বাড়িতেই থাকেন এখনও। মায়ের তো বয়স হয়েছে, বিয়েতে আসতে পারেনি, এখন নাত বউ দেখতে চাইছি। আমি কথা দিয়ে দিয়েছি, তোমরা দুজন কাল সকালে যাবে সেখানে, গোছগাছ করে নাও। কিন্তু বাবা। দুজনের সম্মতি দেয় এবার। রাফসানের বাবা বের হয়ে আসেন ছেলের ঘর থেকে। এদিকে অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু অনেকের ফেরার নাম নেই। বারবার তাকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। চিন্তায় শেষ হয়ে যাচ্ছে চাপা। এই অজানা শহরে সে এত রাতে কোথায় খুঁজবে নিজের স্বামীকে? বারবার তার মন কু ডাকছে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। অনেকের কোনো বিপদ হয়নি তো?
ভাবতেই বুকটা ধক করে উঠল চাপার। কুসুমদের কুষ্টিয়া পৌঁছতে সকাল 11টা বাজল। চৌরাস মোড়ে গাড়িটা থামিয়ে কিছু ফল মিষ্টি কিনতে নেমেছিল রাফসান। কুসুম গাড়িতেই বসেছিল। হঠাৎ রাস্তার অপর পাশে চোখ যেতেই চক্ষু চড়ক গাছ। রাস্তার অপর পাশে দাঁড়ানো মানুষটি কুসুমের খুব চেনা, কিন্তু সে এখানে আসবে কি করে? তাড়াহুড়ো করে গাড়ির দরজা কুসুম এমনভাবে এগিয়ে গেল ওপারের মানুষটির দিকে যেন ধরতে না পারলেই পালিয়ে যাবে। গত রাত ছিল চাপার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত। ঝড় বৃষ্টির রাত একটা বাজতেও যখন অনেক ঘরে ফেরেনি, চিন্তায় প্রাণ যায় চাপার। ঠিক সেই সময় অনেক এলো কাক ভেজা হয়ে। দরজা খুলেই অনেকের বুকে ঝাঁপিয়ে পড়ল চাপা। অনেকেও 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল চাপাকে। তারপর চাপার মুখটা আলতো করে তুলে জিজ্ঞেস করলো, এই পাগলি, এইভাবে কাঁদছো কেন? আমি কি মরে গেছি? অনেকের কথায় চাপার কান্নার বেগ আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে সে বলল, তুমি আসছিলে না, চিন্তায় চিন্তা শেষ হয়ে যাচ্ছিলাম। কি ভেবেছিলে আমি আর নেই? একদম চুপ, যত সব আজে বাজে কথা। ভিজে গেছে তো একদম। দাঁড়াও, গামছাটা নিয়ে আসি। চাপা একটা গামছা এনে অনেকের মাথা মুছতে থাকে। তারপর একটা প্লেটে ভাত এনে নিজ হাতে খাইয়ে দিতে দিতে বলে, কোথায় ছিলে এত রাত পর্যন্ত? বলছি আগে তুমি খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষে অনেক বিছানায় বসায় চাপাকে। তারপর প্যান্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে। বক্স খুলতেই বের হয়ে আসে একজোড়া রূপোর নুপুর। অবাক হয়ে তাকিয়ে থাকে চাপা। নুপুর জোড়া চাপার পায়ে পরিয়ে দিতে দিতে অনেক বলে, পুরাদাহ গিয়েছিলাম, ওখানে নূপুর ভালো বানায়। ক্লাস শেষে টিউশনি করে যেতে হয়েছে তো, তারপর আবার ঝড় বৃষ্টি, আটকে গিয়েই তো দেরি হয়ে গেল আমার পাগলি বউর কাছে আসতে। এসবের কি দরকার ছিল শুনি? বিয়ের পর তো তোমাকে সেভাবে কিছুই দিতে পারেনি, তাই সোনা না পারি রূপা দিলাম। পাগল একটা, আর কখনো এমন পাগলামি করবা না। মুখে মুখে অনেককে বকাবকি করলেও মনে মনে খুব খুশি হয়েছে চাপা। কতবার ঘুরিয়ে ফিরিয়ে নুপুর জোড়া দেখেছে তার হিসেব নেই সত্যি। প্রিয়জনের থেকে পাওয়া ছোট্ট উপহারও অনেকটা খুশি এনে দেয়। আজ সকাল সকাল অনেক ক্যাম্পাসে যেতেই বের হয়েছে চাপা। নিজের জমানো টাকা দিয়ে অনেকের জন্য একটা শার্ট কিনবে সে। মার্কেটের সামনে দাঁড়িয়ে নতুন সংসারে টুকটাক তুজসপত্রের দাম করছিল সে। আকস্মিকভাবে রাস্তার অপর পাশ থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরলো তাকে। কয়েক সেকেন্ডের মাথায় চাপা বুঝতে পারলো যে মানুষটা তাকে জড়িয়ে ধরেছে সে আর কেউ না, তারই বোন। কুসুমকে ছাড়িয়ে অবাক আর ভয় মিশ্রিত কণ্ঠে চাপা বলল, আপা তুই এখানে? তুই কিভাবে এলে এখানে? কুসুম কোনো কথা বলল না। অনেকদিন পর অনাকাঙ্ক্ষিতভাবে নিজের বোনকে পেয়েছে সে। তার কি আর হুঁশ আছে? পিছন থেকে রাফসান উত্তর দিল, আমি নিয়ে এসছি। রাফসানের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল চাপার। কুসুমিনীর দিকে তাকিয়ে কান্না মিশ্রিত গলায় সে বলল, ছি আপা ছি, শেষমেশ তুই এই লোকটার সাথে হাত মিলিয়েছিস? আমি ভাবতেই পারছি না। চাপা, তুই যা ভাবছিস তা নয়, আমার কথা শোন। কোনো দরকার নেই, বরং তুই শোন। আমি অনেককে বিয়ে করে ফেলেছি, আর আমি কখনোই ওকে ছেড়ে এই লোকটার সাথে যাব না। আরে তুই আমার কথাটা শোন। বললাম তো না। আর মিস্টার রাকসান, শুনে রাখেন, আমার আপাকে যতই হাত করেন না কেন, আমাকে আপনি কখনো পাবেন না। এইবার না পেরে চাপাকে এক ধমক দিল কুসুম। বলু, কাকে কি বলছিস জানিস? উনি আমার স্বামী। কুসুমের কথায় অবাক হয়ে যায় চাপা। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তার। এইসব কি শুনছে সে? কি বলছিস আপা? হ্যাঁ, তোকে বলছি সবটা। তার আগে বল, তুই এখানে কিভাবে? তুই? আমরা তো এখানেই থাকি আপা। অনেক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে। চাপার কথায় অবাক হয়ে যায় রাফসান। কুসুমকে জিজ্ঞেস করে, কুসুম, তুমি জানতে না অনেক কোথায় পড়ে? না, ওরা তো আমাদের গ্রামের নাম, পাশের গ্রাম। তাছাড়া ওদের সেভাবে চিন্তাবো না আমরা। আর আমার বোনটাও তেমনই, নিজের ভালোবাসার কথাও জানায়নি আমায়। জানাতে চেয়েছিলাম আপা, কিন্তু তখন তোর মনের অবস্থা তেমন ছিল না। পরিস্থিতি হালকা করতে পাশ থেকে রাফসান বলে, তা শালিকা, দোলাবাইকে নিয়ে যাবে না তোমার বাড়িতে, নাকি তাও বারণ? নিশ্চয় নিয়ে যাব। মুচকি হেসে বলে চাপা। 2 ঘন্টা পর চাপা আর অনেকের এক কামরার পাখির বাসায় বসে আছে রাফসান আর কুসুম। এইভাবে বোনকে পেয়ে কুসুমের খুশি যেন আর ধরে না। আর কুসুমের হাসি মুখটাও বড্ড বেশি সুখ দিচ্ছে রাফসানকে। ইতিমধ্যে অনেককে খবর দিয়ে নিয়ে এসেছে চাপা। অনেকও ফেরার সময় সাধ্য মতো বাজার করে এনেছে। রাফসানরা চলে যেতে চাইলেও না খেয়ে কিছুতেই যেতে দেয়নি অনেক আর চাপা। পূর্বের সমীকরণ যাই থাক, এই 4টা
এর মধ্যে নতুন করে এক সম্পর্ক তৈরি হয়েছে। চাপা অবশ্য নিজের কৃতকর্ম আর তখনকার ব্যবহারে কিছুটা লজ্জিত আর সংকোচে ছিল, কিন্তু রাফসানের আন্তরিক ব্যবহারের কাছে তা বেশিক্ষণ টিকতে পারেনি। রান্নাঘরে বসে রান্না করছে দুই বোন, সেই সাথে টুকিটাকি গল্প। এইটুকু সময়ের মধ্যে চাপা চলে আসার পরের ঘটনা চাপাকে জানিয়ে ফেলেছে কুসুম। চাপাও অবশ্য বেশ খুশি, কারণ সেদিন যদি সে পালিয়ে না আসতো তাহলে তার জনক দুঃখিনী বোন আজ এই দিনটা দেখত না। মনে মনে রাফসানের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় চাপার। গল্পের এক পর্যায়ে কুসুমকে জিজ্ঞেস করে চাপা, আপা তুই কি দুলাভাইকে মেনে নিয়েছিস? মানে আমি বলতে চাইছি, তোদের কি স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্ক হয়েছে? না, হয়নি। মানুষটা অনেক ভালো রে, আমার সাথে কোনো অসভ্যতামি করেনি, আর না কোনো জোর জবরদস্তি। তুই কি সায়ন ভাইকে ভুলতে পারিসনি আপা? ভালোবাসা কি এত সহজে ভোলা যায়? দেখ আপা, তোকে কয়েকটা কথা বলি। যে মানুষটা চলে গিয়েছে সে কিন্তু ফিরে আসবে না আর। চলে যাওয়ার মানুষটার জন্য তোর মনে জায়গা থাকলেও বাস্তবে তাকে না টানাই ভালো। এতে সমস্যা বাড়বে বই কমবে না। আর যে মানুষটা তোর অতীত জেনেও তোকে এতটা সম্মান দিল তাকে বঞ্চিত করিস না তার অধিকার থেকে। আর তাছাড়া রাকসান ভাইয়ের চোখ আমি তোর জন্য ভালোবাসা দেখেছি। কিন্তু দ্বিতীয়বার কি ভালোবাসা যায়? দ্বিতীয় তৃতীয় ভালোবাসা বলে কিছু হয় না রে। প্রত্যেক ভালোবাসা আলাদা আলাদা অনুভূতি বহন করে, তাই প্রত্যেক ভালোবাসাই প্রথম ভালোবাসা। চাপার কথাগুলো যেন হৃদয়ে নাড়া দিল কুসুমের। কেননা রাফসান নামক মানুষটির জন্য কিছুদিন ধরেই তার মায়া নামক অন্তরে গোপন অনুভূতিরা ছুটে চলেছে। আজ সেই অনুভূতিতে কিছুটা রং মিশিয়েছে চাপা। কুসুমদের গাড়ি এসে থামল প্রকাণ্ড এক দোতলা বাড়ির সামনে। বেশ পুরনো বাড়িটা, তবে আভিজাত্যের ছাপে স্পষ্ট। গাড়ি থামতেই কয়েকজন মহিলা আর কিছু কচিকাঁচা ছুটে এলো তাদের অভ্যর্থনা জানাতে। এদের মধ্যে সেদিনের সেই মহিলাও আছেন যিনি কুসুমকে খাইয়ে দিয়েছিলেন বিয়ের দিন রাতে। এত মানুষ দেখে কুসুমও বেশ হকচকিয়ে গেল, কেননা কে কি হয় তার পক্ষে মনে রাখাও সম্ভব নয়। রাফসান গাড়ি থেকে নেমে কুশল বিনিময় করতে লাগলো সবার সাথে। ইতিমধ্যে সারা বাড়িতে অনেক মানুষ উপস্থিত হয়েছে নতুন বউ দেখতে। কুসুম যেহেতু গ্রামের মেয়ে, তাই তার কাছে এসব খুবই স্বাভাবিক। এর মাঝেই তাদের খাওয়া দাওয়ার আয়োজন সম্পন্ন হয়েছে। খাওয়া দাওয়া শেষে কুসুমকে নিয়ে রাফসান দাদির ঘরে গেল। কালো রঙের একটা বনেদি খাটে ধবধবে সাদা বিছানার চাদর পাতা, আর সেখানেই শুয়ে আছেন ভদ্রমহিলা। বেশ বয়স্ক হলেও তার চেহারায় এখনো জৌলুস রয়েছে, দেখেই বোঝা যায় বয়সকালে বেশ সুন্দরী ছিলেন তিনি। বিছানার একপাশে বসে আলতো করে ভদ্রমহিলার গায়ে হাত দিল রাফসান, তারপর ধীর গলায় বলল, দাদি। ভদ্রমহিলা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। রাফসানের ডাকে চোখ মেলে তাকালেন, তারপর আদুরে গলায় বললেন, দাদু ভাই তুমি নাকি? হ্যাঁ দাদি, আমি এসছি। হ্যাঁ, টের পেয়েছি। ঠিক বুড়োর মতো গায়ের গন্ধ। বুড়ো বেঁচে থাকতেও আমার এইভাবে ঘুম থেকে তুলতো। তা দাদু ভাই, আমার নাতবো কই? এসেছে তো? কুসুম এগিয়ে আসো দাদির কাছে, এই বলে সরে গিয়ে কুসুমকে বসার জায়গা করে দিল রাফসান। কুসুম এগিয়ে গিয়ে ভদ্রমহিলার পাশে বসতে বসতে বলল, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো দাদু ভাই? দেখি তোমার মুখটা। ভদ্রমহিলা দু হাতে কুসুমের মুখ তুলে রাফসানকে বললেন, কিছুই তো চোখে দেখি না। দাদু ভাই ওই পাশ থেকে চশমাটা দাও তো। চশমা পরিয়ে কুসুমকে দেখে চোখ চুরিয়ে গেল ভদ্রমহিলার। কুসুমের মাথায় আদর করতে করতে বললেন, মাশাআল্লাহ, সুন্দর বউ হয়েছে। রাফসান দাদু ভাই, আলমারিতে দেখো একটা কাঠের বাক্স আছে, ওটা আমারে দাও। কাঠের বক্স খুলতেই বেশ অনেকগুলো ভারী ভারী গয়না দেখা গেল। বোঝাই যাচ্ছে সেগুলো বনেদি গয়না, সেই সাথে অনেক ভারী ভারী আর পুরনো মডেলের। বাক্স থেকে একজোড়া বালা বের করে তিনি কুসুমের হাতে দিলেন, তারপর বললেন, বুড়া বেঁচে থাকতে এইগুলি গড়ায় দিছিল, আর সেও নাই, আমার 3 কালে 1 কালে ঠেকেছে, তাই এগুলো রাখছি নাতনি আর নাত বউদের জন্য। তা নতুন বউ হাদিয়া পছন্দ হয়েছে? জি দাদি। তয় আলহামদুলিল্লাহ, সুখী হও দাদু ভাই, আমার বংশবৃদ্ধি করো। দাদির কথায় রাফসান আর কুসুম দুজনেই লজ্জা পেয়ে গেল। পরের দিন ভোর ভোর তারা রওনা দিল বাড়ির পথে। গাড়ির মধ্যে সারা রাস্তা ঘুমিয়েছে কুসুম, আর রাফসান জেগে জেগে কুসুমের ঘুমন্ত মুখ দেখেছে। কত মায়া যে লুকিয়ে আছে সেই মুখে তা কেবল রাফসানই জানে। কুসুমের ঘুম ভাঙতেই দেখলো রাফসান তার দিকে হা করে তাকিয়ে আছে। কুসুম বেশ অপ্রস্তুত হয়ে গেল, সেই সাথে রাফসান নিজেও।
ধরা খেয়ে রাফসান আমতা আমতা করে বলল, মানে বলেছিলাম কি চা খাবেন? খাওয়াই যায়। তাহলে গাড়ি দাঁড় করাতে বলি। আচ্ছা। তারপর রাস্তার ধারের দোকান থেকে চা খেয়ে তারা রওনা দিল বাড়ির পথে। আঁকাবাঁকা ছবির মতো পথ পাড়ি দিয়ে তারা পৌঁছল তাদের গন্তব্যে। কুসুমরা গ্রাম থেকে এসেছে 2 দিন হয়েছে। এর মধ্যে পুরোদমে কাজে লেগে গিয়েছে রাফসান। বিয়ের কটা দিন ব্যবসায় যা অবহেলা হয়েছে খেটে পুষিয়ে দিতে চাই সে। এদিকে চাপার কাছ থেকে ফিরে আসার পর কুসুম ঠিক করেছে রাফসানের সাথে দূরত্ব মিটিয়ে নেবে সে, তাকে দেবে স্বামীর অধিকার। সেই চিন্তা করেই রাতের বেলা সবাইকে খেতে দিয়ে ঘরে যায় কুসুম। লাল টকটকে জামদানি পরে নেয় সে, চুলগুলো ছেড়ে দেয়, সেই সাথে হালকা সাজার গয়না। তারপর অপেক্ষা করতে থাকে রাফসানের জন্য। সে জানে ঠিক এই সময় রাফসান ঘরে ফিরবে। এইভাবেই অনেকটা সময় কেটে যায়, কিন্তু রাফসানের ফিরে আসার নাম নেই। এদিকে বারবার ঘড়ির দিকে তাকায় কুসুম। না, এতক্ষণে তো রাফসান ফিরে আসে, আজ কি হলো? বুকের মধ্যে বিষাদের সুর বেজে ওঠে কুসুমের। প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহরগুলো কেন যে এমন স্বস্তিহীন হয় কে জানে। এদিকে রাফসানের বাবা এক ধ্যানে খেয়ে যাচ্ছিলেন। বলতেই হবে তার বৌমার হাতের রান্না খাসা। ধ্যান ভাঙল মোবাইলের রিংটনে। রাফসানদের কর্মচারী তুহিন কল দিয়েছে, রিসিভ করলেন তিনি। হ্যালো তুহিন, বল। চাচা, রাফসান ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, শিগগিরই সদর হাসপাতালে চলে আসেন। রাফসানের বাবার হাত থেকে ফোনটা পড়ে গেল, মাথার মধ্যে চক্কর দিচ্ছে। এই কি শুনলেন তিনি? পাশ থেকে সৈয়দা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রাফসানের অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনা মাত্রই সৈয়দা বেগমের বুকে শোকে মাতাল উঠল। সজোরে কান্না করে উঠলেন তিনি, সেই সাথে বিলাপ করতে লাগলেন। আমি জানতাম আমার ছেলে বাঁচবে না। আমার মায়ের মন, এই কালনাগিনী ঘরে তুলে আমার সংসার ছারখার হয়ে গেল গো। আমার তো এই একটাই ছেলে, ওই স্বামী খোকর ডাইনি বাঁচতে দিল না আমার ছেলেকে। আমি এখন কি নিয়ে বাঁচবো? ও রাফসানের বাপ, তুমি আমারে নিয়ে চলো, আমার বুকের মানিকরে দেখবো। সব কটা কথাই কুসুমের কানে এলো, কিন্তু এখন সেদিকে নজর নেই কুসুমের। রাফসানের জীবনে আস্থার বড় চাওয়া। কাঁদতে কাঁদতে কুসুম রাফসানের বাবার কাছে এসে মিনতি করলো, বাবা আপনার দুটো পায়ে পড়ি, আমায় নিয়ে যান ওর কাছে, আমি ওকে একটা বার দেখতে চাই। কথাটা শোনা মাত্রই কুসুমের শাশুড়ি কুসুমের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর বাইরে থেকে দরজা দিয়ে বলতে লাগলো, অপয়া মেয়ে মানুষ, আজ শুধু তোর জন্য ছেলেটা আমার অ্যাক্সিডেন্ট করেছে। আগে ছেলের অবস্থা দেখে আসি, তারপর ফিরে এসে তোকে তাড়াবো। এই বলে হনহন করে বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। রাফসানের বাবাও কথারও বাড়ালো না, তার সে মনের অবস্থা নেই। হাঁটা দিল স্ত্রীর পিছু পিছু। অ্যাক্সিডেন্ট, ঠিক এমনই একটা অ্যাক্সিডেন্টে কুসুমের জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছিল। সেদিন কুসুমের সাথে ফোনে কথা বলতে বলতেই বিদেশের রাস্তায় হাঁটছিল সায়ন। অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতেই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায় তাকে। সেদিনই পৃথিবী থেকে বিদায় নেয় সায়ন, সেই সাথে বিদায় নেয় কুসুমের সুখ আর আনন্দ। সায়নের মৃত্যুর পর কুসুম ফোনটা বিসর্জন দেয় পুকুরের পানিতে। শাশুড়ি বাইরে থেকে দরজা দিয়ে যাওয়ার পর কুসুম আর সময় নষ্ট করে না। ওযু করে তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাত ধরে। হে আল্লাহ, হে রহিম রহমান, আজ তুমি প্রমাণ করে দিলে আমি সত্যি অপয়া। সবাই ঠিক বলে, কিন্তু আল্লাহ আমি নিজে যে নিজেকে তৈরি করিনি, তুমি করেছো। তবে কেন আমাকে পৃথিবীতে পাঠালে? আমার জন্য সায়ন মরেছে, আজ যখন রাফসানকে মনের কথা বলতে যাব তখনও তারও এত বড় ক্ষতি হলো। হে আল্লাহ, আমার মতো রাক্ষসে বেঁচে থাকে লাভ কি? তোমার প্রাণ চাই তো আমার প্রাণ নাও, কিন্তু রাফসানকে বাঁচিয়ে দাও। ইতিহাসে বাবর নিজের জানের সদকা দিয়ে শাহজাহানের প্রাণ বাঁচিয়েছিল, তার দোয়া যদি তুমি কবুল করো আমারটাও করতে হবে। হে আল্লাহ, আমার জানের সদকা নিয়ে রাফসানকে বাঁচিয়ে তোলো তুমি প্লিজ। এরপর কুসুম ঠিক করলো গলায় দড়ি দেবে, কিন্তু কিছুতেই ফাঁস পাততে পারছিল না সে। বাধ্য হয়ে সারাঘর খুঁজতে লাগলো এমন কিছু যা দিয়ে নিজের জানের সদকা দেওয়া যায়। সারাঘর খুঁজে ইঁদুর মারা এক শিশি বিষ খুঁজে পেল সে রাফসানের ঘরে, সেটাই খেয়ে নিল সে। তারপর 2 চোখ আস্তে আস্তে বুঝে এলো তার। কুসুমের জ্ঞান ফিরতে সে খেয়াল করলো সে হাসপাতালের বেডে শুয়ে আছে। আশেপাশে তাকাতেই দেখলো রাফসানের বাবা আর রায়া দাঁড়িয়ে আছে। সব থেকে অবাক করা বিষয়, বেডের সামনের চেয়ারে রাফসান বসে আছে। কুসুম বুঝতে পারছে না সে স্বপ্ন দেখছে কিনা। নিজের হাতে চিমটি কাটতে গিয়ে দেখে স্যালাইনের নল হাতে লাগানো। তার মনের কথাটা বুঝতে পেরে রাফসান বলে, তুমি স্বপ্ন দেখছো না, সব সত্যি। কিন্তু কিন্তু কি? ওর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ।
কিন্তু তুমি তো সুস্থ। আসলে কি হচ্ছে আমার সাথে? দাঁড়াও, বোঝাচ্ছি তোমাকে। এই বলে রাফসান রায়ার দিকে তাকিয়ে চোখ ইশারা করে। রায়া ইশারার মানে বুঝতে পেরেই বাবার দিকে তাকায়, তারপর বলে, বাবা, তোমার তো অনেক ধকল গেল, সারা রাত ঘুমাওনি, চলো চা খাইয়ে আনি। হ্যাঁ তাই চল। রায়া বাবাকে নিয়ে বের হয়ে গেলেই দুহাত দিয়ে কুসুমকে আঁকড়ে ধরে রাফসান, তারপর রাগী গলায় বলে, এসব কি পাগলামি করছো তুমি কুসুম? কেন করেছো? আমার সাথে থাকা কি এতটা অসম্ভব যে নিজেকে শেষ করে দিতে গিয়েছিলে? আমাকে বললাম নিচে তো ছাড়তাম তোমাকে। তুমি ভুল বুঝছো আমার রাফসান। আমি তো ভেবেছিলাম তুমিও ছেড়ে চলে গিয়েছো আমার, আর তাই তো। উত্তেজনায় কুসুম বুঝতে পারেনি সে রাফসানকে তুমি বলে ফেলেছে। কুসুমের মুখে তুমি শুনে রাফসান তো অবাক, হাসি হাসি মুখে জিজ্ঞেস করে, কি বললে? ওই কি বললাম? তুমি আমাকে তুমি বললে? সরি, খেয়াল করিনি। এবার যদি তুমি থেকে আপনি বলছো, আমি কিন্তু সত্যি তোমাকে ছেড়ে চলে যাব। রাফসানের মুখ চেপে ধরে কুসুম এক হাত দিয়ে। খবরদার না, কিন্তু আমি বুঝতে পারছি না তোমার অ্যাক্সিডেন্টের খবরটা মিথ্যে ছিল কি? অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে গুরুতর না। অফিসে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নেমে বাড়ি আসছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে যায়। পরে 2-4 জন স্টাফ আমাকে সদর হাসপাতালে নিয়ে আসে। তেমন কিছু হয়নি, শুধু গোড়ালির হাড় ফেটে গিয়েছে এক জায়গায়, আর লিগামেন্ট ছিঁড়ে গেছে। তুহিন ফোন করে সে খবরটা দিতে গিয়েছিল, কিন্তু বাবার সবটা না শুনে ফোন কেটে দেয়। এরপর বাবার ফোন বন্ধ পায় তুহিন। এতক্ষণে কুসুম খেয়াল করলো রাফসানের বাম পায়ে ব্যান্ডেজ। তোমার খুব লেগেছে তাই না? একদম লাগেনি, ডাক্তার বলেছে 21 দিন বেড রেস্ট নিলেই ফিট হয়ে যাব। একটা জিনিস মাথায় ঢুকছে না, আমি এখানে কিভাবে এলাম? হাসপাতাল থেকে ফিরে এসে ঘরে ঢুকতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা লাগানো। ভেতরে গিয়ে দেখি তুমি ওই অবস্থায় পড়ে আছো। তারপর তোমাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে আসে। সে কাল রাত থেকে শরীর নিয়ে বসে আছি তোমার কাছে। তুমি আমাকে ক্ষমা করে দিও কুসুম, তোমার এই অবস্থার জন্য আমার মা দায়ী। আমি জানি মায়ের কথায় কষ্ট পেয়ে এমনটা করেছে তুমি। ভুল জানো তুমি, মায়ের কথা আমি এসব করিনি। ওনার যা মনের অবস্থা ছিল তাতে এই ব্যাপারটাই স্বাভাবিক। তবে কিশোর ছিল তোমার কুসুম, কেন এমন করলে? আমি তো ভেবেছিলাম সায়নের মতো তুমিও ছেড়ে চলে গিয়েছো আমায়, আর তাই তো নিজেকে শেষ করে দিচ্ছিলাম। কিন্তু আমি চলে গেলে তোমার কি আসে যায়? আসে যায়। কেন এসে যায়? কারণ ভালোবাসি আমি তোমায়, অনেক ভালোবাসি, তোমায় ছাড়া থাকতে পারবো না। কি কি বললে তুমি? ভালোবাসি প্রিয়। এবার সম্ভবত আমি স্বপ্ন দেখছি। মোটেও না, কালকে তোমাকে বলতে চেয়েছিলাম, সেজেছিলামও তোমার জন্য। ও শিট, বউর সাথে রোমান্স করার বড় সুযোগটা হারিয়ে ফেললাম। কি কপাল আমার। তুমি কথা দাও আমার ছেড়ে যাবা না, তাহলে এমন সুযোগ রোজ আসবে। ইস, এত সহজে কে ছাড়ছে আপনাকে ম্যাডাম? তবে তুমিও কথা দাও এমন পাগলামি আর করবে না। তুমি পাশে থাকলে করবো না। গুড গার্ল। শোনো, আমায় একটু জড়িয়ে ধরবে? ওলে বাবা, কি মিষ্টি আবদার। তারপর কুসুমকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয় রাফসান। এমন সময় রায়া আর রাফসানের বাবা এসে হাজির। ওদের এই অবস্থায় দেখে রাফসানের বাবা লজ্জা পেয়ে দরজার কাছ থেকে সরে যায়, আর রায়া দুহাতে মুখ ঢেকে ফেলে। ইস, ভুল সময় এন্ট্রি নিয়েছি। রায়ার কথায় লজ্জা পেয়ে দুজন দুজনাকে ছেড়ে দেয়। এর মাঝে বেশ কয়েকদিন কেটেছে। রাফসান এখন অনেকটাই সুস্থ। আগামী সপ্তাহ ব্যান্ডেজ কাটতে যাবে সে। এই কটা দিন কুসুম প্রাণপাত করে সেবা করেছে রাফসানের। বলতে গেলে কুসুমের সেবায় রাফসান এত দ্রুত সুস্থ হয়েছে। তবে এসব একদম ভালো লাগছে না সুয়েদা বেগমের। এই মেয়েকে তিনি তাড়াতে চেয়েছিলেন, কিন্তু স্বামী আর ছেলে মেয়ের জন্য পেরে উঠছেন না কিছুতেই। সন্ধ্যাবেলায় পান চিবুচ্ছিলেন আর সেসবই ভাবছিলেন সুয়েদা বানু। হঠাৎ বোন আমিনার ডাকে ভাবনায় ছেদ ঘটে তার। কি রে আপা, কি ভাবছিস? না কিছু না। বলছি কি, অনেকদিন হয়ে গিয়েছে এসেছি। আদিলের আব্বু চলে যেতে বলেছে, কি করি? তুই চলেই যা, এমনিতেও তোকে রেখে কাজের কাজ কিছুই হয়নি আমার। ওই মেয়ে দিব্যি সুখে সংসার করছে, সেই সাথে আমার স্বামী আর ছেলে মেয়েকে হাতও করে নিয়েছে। ওকে তাড়াতে পারিসনি তুই। আরে সে ব্যবস্থাও ভেবে ফেলেছি, তোর সাথে পরামর্শ করতেই আসা। যাওয়ার আগে কাজ সেরেই যাব। আরো বড় বড় কথা বলছিস? মোটেও বড় কথা বলছি না, যা একটা বুদ্ধি এঁটেছি ওই মেয়েকে সংসার থেকে নয়, পৃথিবী থেকেই তাড়িয়ে দেব। কাক পক্ষীতেও টের পাবে না। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে আমেনা? কি সব যা তা বলছিস? যা তা কেন হবে আপা? ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলে আমাদের লাভ ছাড়া ক্ষতি নেই। দেখ, মেয়েটাকে আমি পছন্দ করি না,
ঠিকই, কিন্তু মানুষ খুন করব কেন? তাছাড়া লোক জানাজানি হলে কোমরে দড়ি পড়াবে, সে খেয়াল আছে তো? আরে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার কাছে ভালো একটা প্ল্যান আছে, আগে শুনেই দেখ। কিন্তু কোনো কিন্তু না, তুই শোন। ওই মেয়ে প্রতিদিন সকালে সবার আগে উঠে রান্নাঘরে যায় তো। তা যায়। আমাদের বেশি কিছু করতে হবে না, শুধু রাতে ঘুমানোর আগে গ্যাসের পাইপটা লিক করে আসবো। সারা রাত রান্নাঘরে একটু একটু করে গ্যাস ছড়াবে, সকালে চুলা জ্বালাতেই ওর ভবলীলা সাঙ্গ। ও তো ভোরে তো আর কেউ উঠবে না, আর রাফসানের পক্ষে ওই পা নিয়ে দ্রুত ছুটে আসা সম্ভবও নয়। সবাই এটাই ভাববে অসাবধানতাবশত আগুন লেগে মারা গিয়েছে মেয়েটা, আমাদের কেউ সন্দেহ করবে না। এসব না করলে হয় না? একটা কথা ভালো করে শুনে রাখ আপা, আজকে ওই মেয়ে তোর স্বামী আর ছেলে মেয়েকে হাত করেছে, কিন্তু এমন একদিন আসবে গোটা সংসারটাই ও হাতে নিয়ে নেবে, আর সেদিন তোর কোনো জায়গাই থাকবে না এই সংসারে। এখন তুই যদি চাস তো ঠিক আছে, দরকার নেই এসবের। না না, আমার সংসার আমি কখনো কারো হাতে যেতে দেব না। তাহলে রাজি হয়ে যা। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। এই কথা বলে সৈয়দা বেগম দরজার দিকে তাকালেন। এমন সময় তিনি খেয়াল করলেন দরজার আড়াল থেকে একটা ছায়া সরে গেল। গলাটা শুকিয়ে গেল সৈয়দা বানুর, কিছুটা অপরাধবোধ আর কিছুটা চিন্তায়। আবার বলে উঠলেন তিনি, না থাক, দরকার নেই। আবার কি হলো? মনে হয় আমাদের কথা কেউ শুনে ফেলেছে। পর্দার আড়াল থেকে আমি একটা ছায়া চলে যেতে দেখলাম। আরে ধুর, কেউ শুনলে বাইরে থেকে চলে যেত নাকি? তোর মন দুর্বল হয়ে আছে তাই এমন দেখছিস। হবে হয়তো। আর কথা বাড়ালেন না সৈয়দা বেগম। সারাদিনের সব কাজের পর রাতে সবাইকে খেতে দিয়ে রান্নাঘরে সব কাজ সেরে সবে রাফসানের খাবার নিয়ে ঘরে এসেছে কুসুম। এই কয়দিনেই সংসারের সব কাজের দায়িত্ব সে তুলে নিয়েছে নিজের ঘাড়ে। এদিকে কুসুম বেরিয়ে যেতেই নিজেদের প্ল্যান মাফিক কাজ সেরে নিল দুই বোন। যদিও সৈয়দা বেগমের মনে সংশয় কাজ করছে, কিন্তু বোনের কাছে সে অসহায়। আর যাই হোক, বোন তো তার ভালোর জন্যই এসব করছে। ঘরে এসে কুসুম দেখলো রাফসান বসে বসে মোবাইলে গেমস খেলছে। কুসুম গিয়ে হাত থেকে মোবাইলটা কেড়ে নিল, তারপর রাগী গলায় বলল, ঘরে বসে আছো বলে এই যন্ত্রটাই ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? কোরআন হাদিস পড়তে পারো, গল্পের বই পড়তে পারো, তা না কিছু বাজে বাজে গেমস। এসব রেখে খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। ফ্র্যাকচারটা পায়ে হয়েছে, হাতে নয়, সেটা মনে আছে তো? তো আমার বউয়ের হাতে আমি খাবো? কোন ছেলে কি বলবে? ইস, মুখে কি ভাষা! তাতে কি হয়েছে? নিজের বউয়ের সামনে তো বলছে। আর তাছাড়া তোমার ভাইও তো আমার শালা। শালা খারাপ ভাষা না, আদরের ডাক। হয়েছে হয়েছে, আর ভাষা চর্চা করতে হবে না। নাও, হা করো। তুমি খাবে না? আগে খেয়ে নাও, খেয়ে ঘুমাও, তারপর খাবো। হুম, আমার সাথেই খাবে, এই প্লেট থেকেই খাবে, কারণ খাওয়ার নাম করে তুমি আরো দেরি করবে। আবার বউকে না জড়ালে ঘুম হয় না। তাই বুঝি? তাই তো। যদি কখনো আমি না থাকি কি করবা তুমি? এত নির্ভরশীল হয়েও না আমার উপর। যদি আমি না থাকি তোমাকে তো বাঁচতে হবে। তুমি আবার কোথায় যাবে? কোথায় আর যাব? মানুষের হায়াত মওতের কথা বলা যায় নাকি? আজ আছি, কাল নাও থাকতে পারি। একদম চুপ। আবার যদি এসব বলেছ খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর আমার আল্লাহ পরম দয়ালু, অসীম করুণাময়। আমার তার উপর ভরসা আছে, তিনি এত সহজে আমার ভালোবাসা কেড়ে নেবেন না। বলতে বলতে গলাটা ধরে এলো রাফসানের। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাফসানের চোখের পানি মুছিয়ে দিয়ে কুসুম বলল, ধুর, পাগল! এ পাগল, আমি মরিনি এখনো। খাওয়া শেষ হতেই প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল কুসুম। মৃত্যুর কথা তার কেন মনে হলো সে নিজেও জানে না, তবে তার মনের মধ্যে কেমন যেন কু ডাকছে। মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। পরের দিন সকালবেলা কুসুমের ঘুম ভাঙতে সে দেখলো রাফসান তাকে জড়িয়ে ধরে শান্তি করে ঘুমাচ্ছে। রাফসানের কপালে আলতো করে চুমু দিয়ে ওয়াশরুমের দিকে আগালো সে। তারপর অজু করে নামাজ পড়ে নিল সে। ফজরের নামাজ পড়ে উঠে যাচ্ছিল কুসুম সকালের কাজের উদ্দেশ্যে। আবার কি মনে করে কোরআন শরীফের দিকে নজর গেল তার। খুব ইচ্ছে হলো তিলাওয়াত করার। রাফসানের ঘুম সবে ভেঙেছে কুসুমের মিষ্টি সুরের তিলাওয়াতে। কুসুমের তিলাওয়াত শুনতে খুব ভালো লাগছে তার। ঘুম ঘুম স্বরে রাফসান বলল, বাহ কুসুম, তুমি তো খুব সুরলা গলায় তিলাওয়াত করো। এই বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো কুসুম। রান্নাঘরে গিয়ে চুলায় পানি বসিয়ে সবেমাত্র গ্যাস অন করতে যাবে কুসুম, এমন সময় কুসুমের শ্বশুর এসে ডাক দিল, বৌমা। হ্যাঁ বাবা, চা খাবেন তো? দাঁড়ান গ্যাসটা অন করে আসি। না বৌমা, তুমি গ্যাস অন করবে না।
কেন বাবা? দাঁড়াও বলছি, আগে অন্যদেরও ডাকি। রাফসানের বাবা চিৎকার করে ডাকতে লাগলেন সবাইকে। ডাক শুনে রায়া আর রাফসানের বাবা সবাই ছুটে এলো। রাফসান ক্র্যাশে ভর দিয়ে কোনো মতে আসতে পেরেছে বটে, তবে সেই ডাইনিং এর চেয়ারে বসে পড়ল। এদিকে সৈয়দা বেগম আর আমিনা বেগম নিশ্চয় কুসুমের গায়ে আগুন লেগেছে, তাই তারাও ছুটে এলো। কিন্তু এসে কুসুমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হক চুকিয়ে গেল দুই বোন। রাফসান আর রায়া হাঁ করে তাকিয়ে আছে বাবার দিকে। জন্ম থেকেই তারা দেখে এসেছে তাদের বাবা শান্তশিষ্ট মানুষ, সবকিছু সমঝোতায় মিটিয়ে নেন। সে মানুষকে এভাবে চেঁচাতে দেখে দুজনেই অবাক। বিস্মিত গলায় রাফসান জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে তোমার? তুমি তো এভাবে চেঁচাও না। কি হয়েছে সেটা তোর মা আর খালাকে জিজ্ঞেস কর, আমি এখনই পুলিশে ফোন দেবো। কিন্তু কেন বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না, হয়েছেটা কি? মা তুমি কিছু জানো? ভয়ে একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আমিনা বেগম আর সৈয়দা বেগম। সৈয়দা বেগম আমতা আমতা করে উত্তর দিলেন, কই না তো। বাবা তুমি প্লিজ বলবে কি হয়েছে, এভাবে রহস্য না করে। কি হয়েছে শুনলে অবাক হয়ে যাবি। তোর মা আর খালা বৌমাকে খুন করার ব্যবস্থা করে রেখেছে। কথাটা শোনা মাত্র কুসুম, রাফসান, রায়া তিনজনেই অবাক হয়ে গেল। কি যাতা বলছো বাবা, মাথা ঠিক আছে? আমি ঠিকই বলছি, কারাতে দুই বোন মিলে গ্যাসের পাইপ লিক করে রেখেছি, যাতে বৌমা গ্যাস জ্বালানো মাত্রই গায়ে আগুন লেগে মারা যায়। কি বৌমা, তুমি রান্না করে গ্যাসের গন্ধ পাওনি? হ্যাঁ এটা গন্ধ পেয়েছে, কিন্তু কোনো কিন্তু না, এসব আমি কাল রাতে নিজের কানে শুনেছি। ভেবেছিলাম সৈয়দা বোনের কথা রাজি হবে না, 27 বছরের সংসার জীবনে এটুকু বিশ্বাস ছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। একটা ভুল মানুষের সাথে এত বছর সংসার করেছি আমি। ছি। বাবা যা বলছে তা কি সত্যি মা? তুমি সত্যি জঘন্য কাজটা করেছো? সৈয়দা বেগম চুপ করে আছেন, একটা কথাও বলছেন না। আজ নিজের মানুষদের কাছে কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি। পাশ থেকে আমেনা বেগম উত্তর দিলেন, মোটেই না। আপনার কাছে কি প্রমাণ আছে দুলা ভাই? প্রমাণ লাগবে? ঠিক আছে, এখন তুমি নিজে গ্যাস জ্বালিয়ে আমাকে প্রমাণ করবে আমি ভুল। আমিনা বেগম 2 কদম পিছিয়ে গেলেন, তারপর বললেন, আমি কেন জ্বালাবো? আমি পারবো না। আপা তুই কিছু বল। পাশ থেকে সৈয়দা বেগম উত্তর দিলেন, হ্যাঁ রাফসানের বাবা, তুমি যা বলছো সব সত্যি। আমরা কুলসুমকে মারতে চেয়েছিলাম। কথাটা শোনা মাত্র রাফসানের মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল। আর কোনো কথা বলল না সে। আমি এখনই পুলিশে ফোন করছি, আশা করি কারো কোনো আপত্তি নেই। পাশ থেকে কুসুম বলে উঠল, বাবা আপনার কি মাথা খারাপ হয়েছে? ঘরের ব্যাপার ঘরেই মেটান, পুলিশ ঢুকলে বাড়ির সম্মান থাকবে। আর তাছাড়া আমার কোনো অভিযোগ নেই মায়ের উপর। কোন মা চাইবে ছেলে একটা বিধবা অপয়া নিয়ে সংসার করুক? আমি মা হলে হয়তো আমিও এমনটাই চাইতাম। আর এইখানে আসার পর যে সম্মান আপনি আপনার ছেলে আর রায়া আমাকে দিয়েছে, সেটাই তো আমার জন্য বেশি। আপনি মাকে একদম দোষ দিবেন না, বরং আপনার ছেলে সুস্থ হলে আমি চলে যাব। মায়ের অমতে আমি সংসার করতে চাই না বাবা। কুসুম আর একটা কথা বললে এই মুহূর্তে তোমাকে আমি তালাক দেব। রাগী গলায় বলল রাফসান। রাফসানের কথা শুনে কুসুম চুপ হয়ে গেল। রাফসান আবার বলল, যে বাড়িতে আমার বউয়ের প্রাণের নিরাপত্তা নেই সেই বাড়িতে থাকবো না আমি। তোমার সংসার নিয়ে তুমি থাকো মা, আমার বউকে নিয়ে আমি আজকে চলে যাব। তুমি কি পাগল হলে? কোথাও যাব না আমি। ঠিক আছে, তুমি যেতে না চাইলে আমি একাই যাব। তবে মনে রেখো কুসুম, এই মুহূর্তে আমার সাথে বের না হলে তুমি আমাকে সারা জীবনের মতো হারাবে। এই বলে রাফসান নিজের ঘরে চলে গেল। কুসুমও অনুসরণ করলো রাফসানকে। এত বড় কথার পর তো আর কিছু বলার থাকে না। এদিকে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন সৈয়দা বেগম। তার আজ কিছুই বলার নেই। নিজের একটা ভুলের জন্য স্বামী, সন্তান সবাই আজ তার বিরুদ্ধে কথা বলছে। ছি মা, আমার লজ্জা লাগছে ভাবতে, এসব তুমি করেছো? এই বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো রায়া। রায়া চলে যেতেই রাফসানের বাবা আমেনা বেগমের কাছে এসে বললেন, এই মুহূর্তে তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে, আর যদি এই বাড়িতে পা দিয়েছো তোমার স্বামীকে এসব জানাতে বাধ্য হবো আমি। কলেমা পড়ে তোমার বোনকে বিয়ে করে তার দায়িত্ব নিয়েছিলাম। এই বয়সে তো তালাক দিয়ে লোক হাসাতে পারবো না, তবে আর কোনোদিন ভালোবাসতে পারবো না, কিন্তু তোমাকে আর চোখের সামনে দেখতে চাই না আমি। স্বামী চলে যেতেই মেঝেতে ধপ করে বসে পড়লেন সৈয়দা বেগম। এক লহমায় তার প্রিয় চেনা মানুষগুলো পর হয়ে গিয়েছে, অথচ তাদের জন্যই কুসুম মেয়েটাকে তাড়াতে চেয়েছিলেন তিনি। লজ্জায়, ঘেন্নায়, অনুশোচনায় তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। 730টা দিন, মানে 2টা বছর। হ্যাঁ, গুনে গুনে 2টা বছর নিজের বাড়িতে পা রাখেনি রাফসান। সেই সাথে নিজের মায়ের সাথে কথা পর্যন্ত বলেনি। সেদিন কুসুমকে নিয়ে ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যায় রাফসান। কারো কোনো কথায় টলেনি সে সেদিন। তবে এই 2 বছরে সে বাবা মায়ের প্রতি কর্তব্যে ত্রুটি রাখেনি। ঠিক সময়ে সংসার খরচ সহ যার যা লাগবে পাঠিয়েছে।
কুসুম অবশ্য অনেকবার রাফসানকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু রাফসান শুনিনি। এই 2টা বছরে পুত্র শোক আর অনুশোচনায় ক্রমশ দগ্ধ হয়েছেন সৈয়দা বেগম। শুধু তাই নয়, নিজের চোখে বোনের পরিণতি দেখেছেন তিনি। আমেনা বেগমের ছেলেকে বিয়ে দিয়েছেন বছর 1.5। এর মধ্যে শাশুড়ি মাকে কোণঠাসা করে ফেলেছে তার পছন্দ করে আনা ছেলের বউ। কুসুমের অবশ্য ননদার শ্বশুরের সাথে ভালো যোগাযোগ আছে। এই 2 বছরে শোক উপচে পড়েছে কুসুম আর রাফসানের ছোট্ট সংসারটাই। সেই সংসারে আজ আসতে চলেছে নতুন অতিথি। কুসুম মা হতে চলেছে। 8 মাসের অন্তঃসত্ত্বা সে। কুসুম এখন নিজের হাতে কিছুই করতে পারে না, তাই পালা করে কুসুমের মা আর চাপা থাকে কুসুমের কাছে। চাপা আর অনেককে অবশ্য মেনে নিয়েছে বাড়ির সবাই। মাস 6 আগে বেশ ভালো বেতনের একটা চাকরিও জোগাড় করেছে অনেক। এখন তাদের একটাই চাওয়া, চাপার কোল আলো করে আসুক একটা সন্তান, তবেই 16 কলা পূর্ণ হয়। চাপা অবশ্য বলেছে আগে আপার বাচ্চাটা মানুষ করে দেবে, তারপর নিজেরটার চিন্তা। এইদিকে রাফসানের সন্তান আসার খবর রায়ার কাছ থেকে জেনেছেন সৈয়দা বেগম। কথায় আছে আসলের চেয়ে সুদের দাম বেশি। ঠিক তেমনই রাফসানের চেয়ে রাফসানের সন্তানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেশি হয় সৈয়দা বেগমের। ছোট ছোট কয়েকটা কাঁথা সেলাই করেছেন তিনি। আজকাল স্বামীর পেছনে লেগে থাকেন সেই কাঁথাগুলো ও বাড়িতে দিয়ে আসার জন্য। ভদ্রলোক অবশ্য স্ত্রীর এই পরিবর্তনে খুশি। শুধু ছেলেটা যদি বুঝতো, রাফসানের মধ্যে আজকাল বাবা বাবা ভাব এসেছে। নিজের অনাগত সন্তানের জন্য হাজারটা চিন্তা হয় তার। কুসুম আজকাল কিছু খেতে পারে না, তবুও সন্তানের জন্য জোর করে খায়। তাছাড়া বাচ্চার জন্য ঠিকভাবে ঘুমাতেও পারে না। কুসুমকে দেখে রাফসানের আজকাল খুব মায়ের কথা মনে পড়ে। তার মাও ঠিক এভাবেই তাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। ইচ্ছে করে মায়ের কাছে ছুটে যেতে, কিন্তু ওই যে ইগো, ওটাই তো বাধা দেয়। কুসুমের আজ ডেলিভারি। খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চার জন্ম দিয়েছে সে। একদম রাফসানের মতো ফর্সা আর মায়াকারা মুখ হয়েছে ছেলেটার। কুসুমের মা বাচ্চাকে নিয়ে বসে আছে, আর ঠিক পাশের বেডে শুয়ে আছে কুসুম। রাফসান ঠিক তার পাশেই বসে আছে কুসুমের হাতটা ধরে। ওটিতে নিয়ে যাওয়ার সময় কয়েক মুহূর্তের জন্য কুসুমকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল তার, তাই কুসুমকে বেডে দেওয়ার পর থেকেই হাত ধরে বসে আছে সে। এমন সময় স্বামী আর মেয়ের সাথে কুসুমের কেবিনে ঢুকলেন সৈয়দা বেগম। মাকে দেখে রাফসান উল্টো দিকে ফিরে রইল। সব লাজ লজ্জা ভুলে ছেলের কাঁধে হাত দিলেন সৈয়দা বেগম। তারপর বললেন, মাকে আর কত শাস্তি দিবি বাবা? আমার দাদু ভাইয়ের জন্যও কি ক্ষমা করা যায় না? রাফসান আর নিজেকে সামলাতে পারল না, পেছন ঘুরে জড়িয়ে ধরল মাকে। তারপর সেই ছোট্টবেলার মতো কাঁদতে লাগলো। মা ছেলের এতদিনের মান অভিমানের পালা বুঝি শেষ হলো। কুসুমের চোখেও পানি। সৈয়দা বেগম ধীর পায়ে কুসুমের কাছে এগিয়ে গিয়ে বসলেন। তারপর বললেন, মারে, অপয়া বলে তোকে অনেক অপমান করেছি, কিন্তু আজ বুঝছি তুই আমার ঘরের লক্ষ্মী। আমাকে মাফ করে দে মা, কিন্তু আমার দাদু ভাইকে আলাদা করিস না আমার থেকে। ওকে নিয়ে ফিরে চল, কথা দিচ্ছি অভিযোগের সুযোগ দেব না। তারপর কুসুমের মায়ের কাছ থেকে রাফসানের ছেলেকে নিলেন রাফসানের মা। নাতিকে দেখে চমকে উঠলেন তিনি। ঠিক রাফসানের ছোট্টবেলার মুখটা বসানো। নাতির মুখ দেখে তিনি বললেন, দাদু ভাইয়ের তো নাম রাখা লাগবে। পাশ থেকে রায়া উত্তর দিল, ওর নাম আমি ঠিক করে ফেলেছি, ওর নাম হবে রায়ান, ফুপির রায়ান। রায়ার কথায় মুখ বাঁকিয়ে চাপা বলল, এই যে বেয়ান সাহেব, এই কয় মাস কষ্ট করলাম আমি, আর নাম হবে আপনার সাথে মিলিয়ে? মোটেও না, ওর নাম হবে খালামণির সাথে মিলে, ওর নাম হবে চাঁদ। না, রায়ান। এভাবেই এখন ছুটিতে মেতে উঠল পুরো পরিবার। আজ যে তাদের খুশির দিন।